বলেন ম্যাডাম, আপনি বলেন। জি, গতদিন 7 তারিখে ক্লাস করেছিলাম। 7 তারিখে আমাদের ডিজাইন কম্পিটেন্সি মডিউল 11 নম্বর মডিউল থেকে ক্লাস করানো হয়েছিল। সিবিএলএম ডিজাইন কম্পিটেন্সি তারপরে জিআরটি ওটা পুরোটা বলছে আমাদের তো সেটাই ডিজাইন কম্পিটেন্সি বেসড অ্যাসেসমেন্ট। আপনি বলে থাকেন এর সংজ্ঞাটা দেওয়া বলেন। ওকে, তাহলে ডিজাইন কম্পিটেন্সি বেসড অ্যাসেসমেন্ট এই সিবিএলএম থেকে পড়ানো হয়েছে যে অ্যাসেসমেন্ট কাকে বলে। এর সংজ্ঞাটা দেওয়া হয়েছিল। তো অ্যাসেসমেন্ট ইজ দ্য প্রসেস অফ কালেক্টিং অ্যান্ড মেকিং জাজমেন্ট on whether competency has been evidence achieved. অ্যাসেসমেন্টের পদ্ধতি পড়ানো হয়েছিল। অ্যাসেসমেন্টটা কত প্রকার, কি কি, দুই প্রকার বলা হয়েছিল, ফরমেটিভ অ্যাসেসমেন্ট এবং সামেটিভ অ্যাসেসমেন্ট। এই দুইটারই যে সংজ্ঞা বা দুইটা আসলে কি, ফরমেটিভ অ্যাসেসমেন্টটা কি সেটা বোঝানো হয়েছিল। তার মধ্যে ছিল যে ফরমেটিভ অ্যাসেসমেন্টটা হচ্ছে ট্রেনিং চলাকালীন সময় চলাকালীন যে অ্যাসেসমেন্ট যাচাই বাছাই করা হয়, অ্যাসেসমেন্ট বা যাচাই নাই কি অ্যাসেসমেন্ট যাচাই বাছাই করবেন ট্রেনিং চলাকালীন সময়ে লার্নারের প্রোগ্রেস যাচাই বাছাই। হ্যাঁ, প্রোগ্রেস, সরি এই শব্দটা বলা হয়নি, প্রোগ্রেস যাচাই বাছাই করা হয়। মেইন যদি কিওয়ার্ড বলেন তাহলে ওটা হচ্ছে লার্নারের প্রোগ্রেস যাচাই। হ্যাঁ, এটা বলতে হবে, তাহলে কিন্তু হবে না ফরমেটিভ। না, এটা আমি আসলে পরে লিখেছিলাম, এই জন্য আমি করতে পারি না। সামেটিভ অ্যাসেসমেন্ট হচ্ছে যে ট্রেনিং শেষে ক্যান্ডিডেটটা কতটুকু শিখলো বা তার কতটুকু নলেজ অ্যাচিভ করলো সেটা নলেজ বলবো না শুধু, হ্যাঁ সেটা করা, এবং সার্টিফিকেট করার মাধ্যমে যে অ্যাসেসমেন্ট নলেজ বলবো না, কতটুকু কম্পিটেন্সি অ্যাচিভ করলো এটা বলবো। নলেজটা বাদ দিয়ে কম্পিটেন্সি, নলেজ জ্ঞান। আমি কিন্তু এর শুধু নলেজ দেই না, আমি কি দিচ্ছি কম্পিটেন্সি, নলেজ, স্কিলস, অ্যাটিটিউড। তাহলে শুধুমাত্র যদি নলেজ বলি তাহলে বাকি দুইটাকে আমি তাহলে দেই নাই? না, তা তো দেয়া হয়েছে, বাছাই করি নাই। ম্যাডাম জি খুব তাড়াতাড়ি ক্যাচ করতে পারেন, বুঝতে পারেন, কিন্তু আপনি কিন্তু গুছায়া বলতে পারেন না। হতে পারে অবশ্যই, এটা তো মানুষের একটা বলা যাবে না তখন কিন্তু। তারপরে সার্টিফিকেট প্রদান করার মাধ্যমে যে অ্যাসেসমেন্টটা করা কথায় মানে দূরের থেকে শোনা যাচ্ছে, মনে হচ্ছে যে মানে। আচ্ছা, রাবেয়া ম্যাডাম। জি বলেন ম্যাডাম।
ওই যে মাইক্রোফোনটা অফ করে দিয়েন, আপনার ওখানে পিচ্ছে চিল্লাচ্ছে। আচ্ছা এবার শুনেন, হ্যাঁ ফর্মেটিভ আর হচ্ছে সামেটিভ, জি এই দুইটা জিনিসের কিওয়ার্ড, প্রত্যেকটা প্রশ্নের কিন্তু কিওয়ার্ড আপনি বানাইতে পারবেন, আমি জানি সাজাইতে পারবেন, কিন্তু আপনার তো কিওয়ার্ড ইয়ে করতে হবে। হ্যাঁ বানায় সাজানোর দিন শেষ, যুগ শেষ, এখন যা আছে তাই মুখস্থ করতে হবে। বাট তার চেয়ে বড় কথা কিওয়ার্ড মনে রাখার জন্য কিওয়ার্ড মনে রাখবেন। সেটা হচ্ছে ফর্মেটিভে অলওয়েজ কি আসবে, লার্নার, প্রোগ্রেস যেটাও কিন্তু আসবে না। ওকে, যতদিন আপনার কাছে থাকবে ট্রেনিং চলাকালীন, ততদিন সে থাকবে লার্নার। তাহলে ফর্মেটিভে অলওয়েজ লার্নারের প্রোগ্রেস, তাহলে প্রোগ্রেস, লার্নারের প্রোগ্রেস। লার্নার সামেটিভে সে ওই ট্রেনিং এ কতটুকু কম্পিটেন্সি, এতদিন ধরে যে ট্রেনিং হয়েছে তাহলে সে কি করছে, কতটুকু কম্পিটেন্সি অ্যাচিভ করলো, আর হচ্ছে গিয়ে আপনার ক্যান্ডিডেটদেরকে সার্টিফিকেট প্রদান করার জন্য। অ্যাসেসমেন্টের দিন কিন্তু ওই সেম লার্নার কি হয়ে যাবে, ক্যান্ডিডেট। হ্যাঁ অ্যাসেসমেন্টের দিন কিন্তু আপনি আর লার্নার বলবেন না, তখন কি বলবেন, তার শেষ লার্ন করা শেষ ক্যান্ডিডেট। ওকে জি ক্যান্ডিডেট ওকে, তাহলে ফর্মেটিভে হচ্ছে লার্নারের প্রোগ্রেস, সামেটিভে হচ্ছে আপনার কতটুকু কম্পিটেন্সি অ্যাচিভ করলো, আর হচ্ছে দিন শেষে সার্টিফিকেট প্রদান করার জন্য। ক্লিয়ার? জি এইগুলো কি, তারপরে আলোচনা করেছিল এভিডেন্স কি, এভিডেন্সের সংজ্ঞা পড়ানো হয়েছিল। সেখানে বলা হয়েছিল এভিডেন্স ইজ দ্য ফর্মেটিভ information gathered and mass against a unit of competency to provide proof that a person is competent. তো এভিডেন্সটা আসলে কত প্রকার সেটা আলোচনা করা হয়েছিল, যে ডিরেক্ট এভিডেন্স এবং ইনডিরেক্ট এভিডেন্স। ডিরেক্ট এভিডেন্সটা কি সেটা বোঝানো হয়েছিল যে এভিডেন্স গুলো একজন অ্যাসেসর শুধুমাত্র সরাসরি রিভিউ করতে পারবে এবং পরে ওইগুলো আর সম্ভব না রিভিউ করা, সেইগুলোকেই ডিরেক্ট এভিডেন্স বলা হয়েছে। যেমন ওরাল বা ভাইবা নেয়া বা ডেমনস্ট্রেশনটা সরাসরি রিভিউ করা সেটা। আর ইনডাইরেক্ট এভিডেন্সের ভিতরে ছিল যে যেটা অ্যাসেসর পরবর্তীতে আবার রিভিউ করতে পারবে বা দেখতে পারবে, সেটাকে ইনডাইরেক্ট এভিডেন্স বলা হয়। যেমন এক্সাম খাতা হতে পারে, তার ভিডিও বা অডিও কোনো ভাইবা হতে পারে, বা ডেমনস্ট্রেশনটাও যদি ভিডিও করা থাকে সেটা হচ্ছে ইনডিরেক্ট এভিডেন্সের মধ্যে পড়বে। তারপরে বলা হয়েছিল যে জাজমেন্টটা কি, কত প্রকার। জাজমেন্ট সাধারণত দুই প্রকার, সেটা হচ্ছে অ্যাসেসমেন্ট আর এভিডেন্স। আর কম্পিটেন্সিটা তিন প্রকার, এটা নলেজ, স্কিল অ্যান্ড অ্যাটিটিউড। আর কম্পিটেন্ট বেসড অ্যাসেসমেন্টের বৈশিষ্ট্যগুলো আলোচনা করা হয়েছিল। ইট ইজ এভিডেন্স বেসড, ইট ইজ ক্রাইটেরিয়ন রেফারেন্স, যেটা একটা মানদণ্ড থাকবে। সেটা হচ্ছে ডিসিশন অ্যাবাউট whether a person is competent are based upon evidence provided by training on candidate for assessment। যে এর যে বৈশিষ্ট্যগুলো ছিল এই পর্যন্ত আলোচনা করা হয়েছিল। নেক্সট থেকে আজকে থেকে আবার পরবর্তীগুলো আলোচনা করার কথা ছিল। এতটুকুই ছিল। ওকে, থ্যাংক ইউ আপনাকে। আমরা একটু আগাই। দাঁড়ান, আমি স্ক্রিনটা শেয়ার দিই।
ওকে, দেখেন জাস্ট হচ্ছে এই যে এই পাতাটাই পড়ছিলাম, এই পাতাটা থেকেই দেখেন আমরা কত কিছু জেনে ফেলছি, তাই না? জাস্ট একটা সিঙ্গেল পাতা, এই পাতাটা থেকে আমরা এতক্ষণ ধরে যে ম্যাডাম বলছে আর কি শিখতে পারছি। এবার আমরা একটু নিচে যাই, সেটা দেখেন কি বলছে। বলছে টু ডিজাইন কম্পিটেন্সি বেসড অ্যাসেসমেন্ট ফর এ ইউনিট অর হোল কোয়ালিফিকেশন। আপনি জি। আচ্ছা, অনেকগুলো ইউনিট মিলে কি হয় শুনি? অনেকগুলো ইউনিট মিলে কি হয়? পারি না, আমি ভুলে গেছি। জেমস স্যার, রাবেয়া ম্যাডাম পারবেন? আচ্ছা, আমি বলি, অনেকগুলো ইউনিট মিলে একটা সিএস হয়। অনেকগুলো ইউনিট মিলে কি হয়? একটা সিএস হয়। সিএস তো আমরা চিনি, ওটা তো আর আমাদের চেনানো লাগবে না, তাই না? তাহলে একটা সিএস বানাইতে গেলে কখনো তো একটা ইউনিট দিয়ে হয় না। একটা সিএস বানাইতে গেলে আপনার 3 ক্যাটাগরি ইউনিট অফ কম্পিটেন্সের প্রয়োজন হয়। ওকে, তাহলে এখানে বলছে যে আপনি একটা হোল কোয়ালিফিকেশন, দ্যাট মিন্স একটা হোল সিএস বা শুধুমাত্র একটা ইউনিট যদি ডিজাইন করতে চান, তখন আপনাকে এই আউটলাইন ফলো করে সেটা সম্পূর্ণ করতে হবে। তাহলে আউটলাইনটা কি? যখন আপনি একটা ইউনিট নিয়ে কাজ করবেন, ইউনিট নিয়ে কম্পিটেন্সি বেসড ডিজাইনের জন্য, অ্যাসেসমেন্টের জন্য, কম্পিটেন্সি বেসড অ্যাসেসমেন্টের জন্য, তখন সর্বপ্রথম আপনাকে দেখেন কি বলছে, আইডেন্টিফাই competency standard and confirm purpose and context of assessment। তাহলে ফার্স্ট অফ অল আপনাকে সিএসটা নির্ধারণ করতে হবে যে আপনি কোন অকুপেশনের, কোন সেক্টরের, কোন অকুপেশনের কত লেভেলের জন্য আপনি করতে চাচ্ছেন এই অ্যাসেসমেন্টটা। ওকে, আপনি অ্যাসেসমেন্ট ডিজাইন করবেন, তাহলে অ্যাসেসমেন্ট সম্পূর্ণ করবেন, তাহলে আপনি কোন অকুপেশনের মানে কোনটার কি করতে চাচ্ছেন এইটা আগে আপনাকে, মোট কথা ওই অকুপেশনের সিএসটা সবার আগে আপনাকে আইডেন্টিফাই করতে হবে। ওকে, আইডেন্টিফাই করার পরে আপনাকে অবশ্যই উদ্দেশ্য, পারপাস মানে কি, কোন উদ্দেশ্যে আপনি করতে চাচ্ছেন, তাহলে কম্পিটেন্সি বেসড অ্যাসেসমেন্টের উদ্দেশ্যে। আর কনটেক্সট অফ অ্যাসেসমেন্ট, অ্যাসেসমেন্টের প্রসঙ্গগুলো কি কি থাকবে, প্রসঙ্গগুলো কি কি থাকবে সেইটা সম্পর্কে কি করতে হবে, সেটা সম্পর্কে আমাদের জানানো থাকবে। তারপরে দেখেন, তারপরে কি বলছে, ডিটারমাইন টাইপস অফ এভিডেন্স রিকোয়ার্ড। দেখেন এখন আপনি একটা অ্যাসেসমেন্ট সম্পন্ন করবেন, তো ক্যান্ডিডেট কি অর্জন করলো, কতটুকু অর্জন করলো, তার নলেজ কতটুকু অর্জন করলো, স্কিল কতটুকু অর্জন করলো, তার অ্যাটিটিউড গুলো ঠিক আছে কিনা, এটা আপনি কিভাবে যাচাই বাছাই করবেন? ওকে, তাহলে এটার জন্য অবশ্যই আপনার একটা এভিডেন্স লাগবে। নলেজ যাচাই করার জন্য আপনার রিটেন লাগবে। স্কিল যাচাই বাছাই করার জন্য আপনার জব, ওই ইউনিটের একটা নির্দিষ্ট স্পেসিফিক জব আপনার সিলেক্ট করতে হবে। জব শিট সাথে আপনার স্পেসিফিকেশন শিট লাগবে, তাই না? তাহলে এগুলো প্রয়োজন। তারপর বলছে আইডেন্টিফাই সুইটেবল অ্যাসেসমেন্ট মেথড অ্যান্ড ইনস্ট্রুমেন্টস। তাহলে আপনি কোন মেথডে অ্যাসেসমেন্টটা নেবেন সেটা আপনি আগে কি করতে হবে, নির্ধারণ করবেন। এখন অনেক সময় দেখা গেছে আমাদের সবার জন্য সব ধরনের অ্যাসেসমেন্টের মেথড প্রয়োজন হয় না। আপনি যদি একজন পিডব্লিউডি হন, হ্যাঁ, তাহলে আপনার জন্য চাইলে কিন্তু ওই অ্যাসেসমেন্টের স্ট্র্যাটেজিটা চেঞ্জও হতে পারে। এখন আপনি ধরেন অন্ধ,
কি বলে এটাকে, আপনার এক এক লার্নার এক এক ধরনের হইতে পারে। এখন একটা অন্ধ মানুষের জন্য, হ্যাঁ, অন্ধ মানুষের জন্য তো আপনার আর ওই যে রিটেন টেস্ট করে লাভ নাই, লাভ আছে? তাহলে তার রিটেন টেস্টটা কিরকম হবে? ব্রেইল হবে। এখন আরেকটা মানুষ আছে ধরেন বোবা, তো সে তো আর অন্ধ না, তাহলে সে তো চোখে দেখবে, তাহলে তার জন্য দেখা গেছে সে লিখতে পারে না, এরকম হইতে পারে। তাহলে তার জন্য আপনি কি করতে পারেন, ইজি করার জন্য, বা একটা হাত নাই এরকম মানুষের জন্য আপনি ভিডিও ভিডিও ইয়ের মাধ্যমে, গ্রাফের মাধ্যমে আপনি কিন্তু অ্যাসেসমেন্টটা সম্পন্ন করতে পারেন। তাহলে আপনি আপনার লার্নার কি ধরনের তার উপর ডিপেন্ড করে আপনি একটা সুইটেবল অ্যাসেসমেন্ট মেথড আর ওই অ্যাসেসমেন্টটা নেওয়ার জন্য আপনার কি ধরনের ইনস্ট্রুমেন্ট গুলো লাগবে সেগুলো আমরা চুজ করব। ওকে, তাহলে আমি আবারও যদি এই তিনটা রিভিউ করি, তাহলে ফার্স্ট অফ অল আমি কোন অকুপেশনের জন্য এই অ্যাসেসমেন্টটা ডিজাইনটা করতে চাচ্ছি সেই অকুপেশনের সিএসটা প্রথমে আইডেন্টিফাই করব, এবং সাথে এটার উদ্দেশ্যটা কি এবং কোন কোন প্রসঙ্গগুলো নিয়ে এখানে আলোচনা হবে সেটা আমি আইডেন্টিফাই করে নেব। ওকে, তারপর আমি কি করব, যে আমি ওই অ্যাসেসমেন্টে কি টাইপের এভিডেন্স আমার প্রয়োজন, তার ওই নলেজ স্কিল অ্যাটিটিউড যাচাই বাছাই করার জন্য কোন টাইপের আমার এভিডেন্স লাগবে সেইগুলো আমি খুঁজে বের করব। তারপরে হচ্ছে আমার ওই মানে ইয়ের জন্য এভিডেন্স গুলো পাওয়ার জন্য আমার তাহলে অ্যাসেসমেন্টের কি টাইপের অ্যাসেসমেন্ট আমি নিতে পারি, অ্যাসেসমেন্টের মেথড রিটেন, ডেমনস্ট্রেশন, ওরালি নিব, নাকি সাথে আরো একটা কিছু অ্যাড করে দিব। তাহলে আমি অ্যাসেসমেন্টটা কিভাবে নিতে চাচ্ছি, কোন পদ্ধতিতে নিতে চাচ্ছি আমি সেটা দেখব। তারপরে দেখেন আইডেন্টিফাই ম্যাটেরিয়ালস, রিসোর্সেস অ্যান্ড ইকুইপমেন্ট রিকোয়ার্ড। এখন এই অ্যাসেসমেন্টটা সম্পন্ন করতে গেলে আমার কোন ধরনের ম্যাটেরিয়ালস লাগবে, কোন রিসোর্স গুলো লাগবে, কোন টুলস ইকুইপমেন্ট গুলো লাগবে, আমি সেটা এবার যাচাই বাছাই করব। ওকে, তারপরে হচ্ছে গিয়ে এই সব কিছু উপরের এই 4টা পয়েন্ট আমি এবার একটা ডকুমেন্টেশন করব। 5 নম্বর পয়েন্টের ক্ষেত্রে বলতেছি, আমি আমার উপরে 4টা পয়েন্ট ডকুমেন্টেশন করব। ডকুমেন্টেশন করার পরে অ্যাসেসমেন্ট প্ল্যানিং এ যারা থাকে তাদেরকে হস্তক্ষেপ করব, বা আমাদের যে স্টেক হোল্ডাররা আছে যারা এটা অনুমোদন করবে তাদের কাছে আমরা এটা ডকুমেন্ট আকারে পাঠাবো। কারণ এই যে আমি প্ল্যানিং গুলো করছি এগুলো সবকিছুই কিন্তু আমি দিলাম আর হয়ে যাবে তা কিন্তু না। আমার প্রত্যেকটা জিনিসের কি করবে, একটা ভ্যালিডেশন আছে, ভ্যালিডেশন প্যানেল আছে বা কমিটি আছে, তাদের মাধ্যমে এটা যাচাই বাছাই করা হবে, এক্সপার্টদের ডাকা হবে। এক্সপার্টরা যদি মনে করে যে ওই অকুপেশনের ওই লেভেল, ধরেন একটা ফুডের অকুপেশনের লেভেল 2 এর জন্য এই প্রশ্নগুলো সামঞ্জস্য, আর ওইখানে যে জব দিছে এই অ্যাসেসমেন্ট মেথডটা ঠিক আছে, জবগুলো ঠিক আছে, অবশ্যই এই জব করার জন্য এই রিকোয়ারমেন্টই লাগবে, এই টুলস ইকুইপমেন্টই লাগবে, যদি তারা এবার অনুমোদন দিয়ে দেয় তারপরে হচ্ছে ফাইনালি এগুলো তখন প্রিন্টে যাবে। দেখেন 6 নম্বর পয়েন্টটা বলছে ডেভেলপ রিলিভেন্ট অ্যাসেসমেন্ট ইনস্ট্রুমেন্ট অ্যান্ড অ্যাডমিনিস্ট্রেটিভ ডকুমেন্টস। যদি স্টেক হোল্ডাররা আপনার অনুমতি দিয়ে দেয়, এন্ডোর্সমেন্ট করে দেয়, তারপরে গিয়ে ওই বিষয়গুলো এবার কি ফাইনালি প্ল্যানিং করা হবে। ক্লিয়ার? এই ইয়াটা সিকোয়েন্সটা বুঝতে পারছেন ম্যাডাম? এই সিকোয়েন্সে প্রশ্নটা কেমন হবে এবং প্রশ্নটা যেরকমই আসবে আমাদেরকে এখানে যে 6টা পয়েন্ট দেওয়া হয়েছে পুরোটাই লিখতে হবে? কোনটা বলতে তো আপনি এটা তো ইজি, আপনি যদি ধাপটা মনে রাখতে পারেন তাহলে মানে ইজি আছে। ওইভাবে মুখস্থ মনে রাখতে পারবেন না। প্রথমে আপনার সিএস আইডেন্টিফাই করতে হবে, তারপরে আপনার এভিডেন্স, ধরনের এভিডেন্স আছে সেটা রিকোয়ার্ড এভিডেন্স গুলো ডিটারমাইন করতে হবে। পারবেন না এইভাবে লিখতে? এইভাবেই দিলে ভালো হয়। মানে আপনি আগে আমাদেরকে যখন পড়াইছিলেন তখন এটা একটা কোশ্চেন দিছিলেন যে ক্যারেক্টারিস্টিকের বৈশিষ্ট্যের উপর প্রশ্ন আর কি, এটা বলছিলেন সিবি। এই যে কম্পিটেন্সি বেসড অ্যাসেসমেন্টের ক্যারেক্টারিস্টিক্স এগুলো হচ্ছে এই যে এইটা। আচ্ছা, আর এইটা হচ্ছে আপনি যদি একটা ইউনিট মানে অ্যাসেসমেন্টের জন্য, কম্পিটেন্সি বেসড অ্যাসেসমেন্টের জন্য আপনি যদি একটা ইউনিট ডিজাইন কোয়ালিফিকেশন, স্টেপগুলো ফলো করতে হবে বা আউটলাইন
হবে। আহ, জি জি বুঝতে হ্যাঁ বুঝতে পারছি। মানে কি কি আউটলাইন আমাকে অনুসরণ করতে হবে এখানে সেটাই দেওয়া হয়েছে যে একটা সিবিসি মূল্যায়নের জন্য। সিবিসি না কিন্তু বিষয়টা না সিবিএ একটা ইউনিট। ইউনিট বুঝতে পারছি। ইউনিট কিন্তু বলছে, ইউনিট মানে কি একটা অধ্যায়, একটা অধ্যায়। অধ্যায়, একটা অধ্যায়ের কথা বলছে। জি ওকে, তারপরে দেখি তাহলে এইটুকু কি ক্লিয়ার? জি ম্যাডাম ক্লিয়ার। ওকে, তারপরে দেখেন কি বলছে। কনটেক্সট কথাটার মানে কি? কনটেক্সট বিষয়বস্তু, কনটেক্সট হচ্ছে গিয়ে প্রসঙ্গ, বিষয়বস্তু, প্রসঙ্গ। মানে আপনার আজকে ধরেন আমি এই যে পড়াচ্ছি, আমি কোন কনটেক্সটে কোন বিষয়বস্তু নিয়ে পড়াচ্ছি? এই যে অ্যাসেসমেন্ট, কম্পিটেন্সি বেসড অ্যাসেসমেন্ট সিবিএলএম এর বিষয়বস্তু নিয়ে পড়াচ্ছি না? আমার কথা বুঝতে পারছেন? এইগুলো হচ্ছে জি ম্যাডাম। আমার কোন কোন মানে বিষয়বস্তুগুলো কি থাকবে ধরেন একটা মিটিং এ, তাহলে কোন কোন কনটেক্সট নিয়ে, কোন পারপাসে, কোন কনটেক্সটে এই বিষয়টা আসছে, কোন কিসের মাধ্যমে আসছে, কোন কনটেক্সট কি ছিল, আমরা বলি না? ধরেন একজন একটা কথা বলছে, এই কথাটা কোন প্রসঙ্গে আসছে, কনটেক্সট কি ছিল, এই কথার উঠছে কেন, এরকম করে বলি না? তাহলে এখানে কনটেক্সট বলতে আমি প্রসঙ্গ বোঝাচ্ছি। তাহলে আমার প্রসঙ্গটা বলছে কনটেক্সট অফ অ্যাসেসমেন্ট। তাহলে আমার বুঝতে হবে যে কিসের প্রসঙ্গ। অবশ্যই এটা অ্যাসেসমেন্ট রিলেটেড প্রসঙ্গ, অপ্রাসঙ্গিক কোনো প্রসঙ্গ আসবে না, তাই না? তাহলে এখানে সুন্দর করে দেখেন পার্পল কালার একটা লাইন আছে, কেউ একজন পড়েন তো কি লিখছে, কি লিখছে পড়তে পারবেন না স্যার ম্যাডাম? The context of assessment is the environment or setting in which the assessment activity takes place. তাহলে আমি কি বুঝাচ্ছি? অ্যাসেসমেন্ট, কনটেক্সট অফ অ্যাসেসমেন্ট হচ্ছে একটা এনভায়রনমেন্ট বা একটা সেটিং, এখানে অ্যাসেসমেন্টের সকল কার্যক্রম কি হবে, সকল কার্যক্রম জায়গা না স্থান নিচে পরিচালনা, activity takes place. মানে পরিচালনা হবে, সকল কার্যক্রম এখানে পরিচালনা হবে। মোট কথা হচ্ছে এখানে কনটেক্সট অফ অ্যাসেসমেন্ট বলতে বোঝাচ্ছে আপনার অ্যাসেসমেন্ট রিলেটেড যাবতীয় সব কথা, সব বিষয়বস্তু। অ্যাসেসমেন্টটা কে নিবে, কখন নিবে, কোথায় নিবে, কিভাবে নিবে, কি দিয়ে নিবে, লার্নার কারা থাকবে, ওকে মানে সরি ক্যান্ডিডেট কারা থাকবে, তারপরে হচ্ছে অ্যাসেসর কারা হবে। সবাই তো চাইলে অ্যাসেসর হইতে পারবে না, তাহলে অ্যাসেসরে কি কোয়ালিফিকেশন, মানে কোন অ্যাসেসর কারা থাকতে পারবে, আমার কথা বুঝতে পারছেন? তারপরে কতক্ষণ নিবে, কতক্ষণ নিবে, এই যাবতীয় একদম অ্যাসেসমেন্ট যখন একজন অ্যাসেসর মানে হলের ভিতর প্রবেশ করবে বা অ্যাসেসমেন্ট শুরু হয়ে যাবে, একদম শুরু থেকে নিয়ে কার্ডস কপি দেওয়া পর্যন্ত যা যা অ্যাক্টিভিটিস হবে সবই আপনার কনটেক্সট অফ অ্যাসেসমেন্টের আওতায়। ইভেন ধরেন ফায়ার এক্সিট কোথায় আছে, অ্যাসেসমেন্টের ওই যে ভেনু, তারপরে হচ্ছে গিয়ে ওই পানি খাওয়ার ব্যবস্থা বলেন, বলেন, ওই অ্যাসেসররা আসছে না আপনাদের এখানে, বুঝাইছিল না আপনাদের, মনে আছে আপনাদের যে এখানে জায়গাটা নিরাপদ, কোনো নাই, যেমন ফায়ার এক্সিট থাকবে, তারপর নিরাপত্তার পূর্ণ নিরাপত্তার ব্যবস্থা থাকবে, যেমন ধরেন সিসি ক্যামেরা থাকবে। কোনো যে এই জায়গাটা নিরাপদ, এখানে ফায়ার এক্সিট আছে, এটা আমি চেক করছি, জায়গাটা নিরাপদ। তারপরও যদি আপনার মনে হয় যে কোনো দুর্ঘটনা ঘটছে, তাহলে ওই যে ওই জায়গা দিয়ে বের হয়ে যাবেন, বলছেন এরকম, এইটাও আপনার প্রসঙ্গ। আপনার ইউনিট অফ কম্পিটেন্সি কয়টা থাকবে এই অ্যাসেসমেন্টে, ধরেন আমাদের কয়টা ইউনিট, টোটাল 9টা, এটাও একটা প্রসঙ্গ। আপনার অ্যাসেসমেন্টটা মানে কয়টা ইভেন্টে হবে বা কয়টা মেথডে হবে, এটাও একটা প্রসঙ্গ। আপনি কি কি সুযোগ সুবিধা পাবেন,
আপনার দায়িত্ব কি অ্যাজ এ ক্যান্ডিডেট হিসেবে, আমার দায়িত্ব কি অ্যাজ এ অ্যাসেসর হিসেবে, এগুলো আপনার মানে কনটেক্সট অফ অ্যাসেসমেন্টের প্রসঙ্গ। মোট কথা একটা অ্যাসেসমেন্ট পরিচালনা করতে গেলে একদম শুরু থেকে অ্যাসেসমেন্ট স্টার্ট হওয়া থেকে শুরু করে একদম অ্যাসেসমেন্ট শেষ অবধি যা যা হবে, যত কাজ হবে, সবকিছুই আপনার কার আওতাভুক্ত বলেন তো? কার আওতাভুক্ত? অ্যাসেসরের। না, এই কনটেক্সট অফ অ্যাসেসমেন্টের আওতাভুক্ত। আচ্ছা আচ্ছা, context। অ্যাসেসর ওই দিন এমন কোনো কিছু করবে না যেটা কনটেক্সটে থাকবে না। আমি কি বললাম, অপ্রাসঙ্গিক কোনো কিছু সে করবে না। সে যে জাজমেন্ট করবে, জাজমেন্টের জন্য যে সে রুলস অফ এভিডেন্স আছে আমাদের 6টা। মানে এই কনটেক্সট অফ অ্যাসেসমেন্টের উপর যা যা ইনক্লুড থাকবে সবগুলোই অ্যাসেসর ফলো করবে। এবং হ্যাঁ, মানে যারা একটা অ্যাসেসমেন্ট পরিচালনা করতে গেলে একদম অ্যাসেসমেন্টের শুরু থেকে শেষ পর্যন্ত প্রতিটা ধাপ অ্যাসেসর ফলো করবে। বা ক্যান্ডিডেট হোক, অ্যাসেসর হোক বা ক্যান্ডিডেট হোক, যা যা পালন করবে, যে মানে দুজনই যা যা পালন করবে সবকিছুই আপনার এই কনটেক্সট অফ অ্যাসেসমেন্টের আওতার মধ্যে থাকবে। হ্যাঁ, ওই যে বললাম না, অ্যাসেসমেন্ট কে নিবে, কখন নিবে, কি দিয়ে নিবে, কতক্ষণ নিবে, লার্নার কারা থাকবে, অ্যাসেসর কারা থাকবে, বুঝতে পারছেন? কোন মেথডে নিবে বা কোন পদ্ধতিতে নিবে, কয়টা ইউনিট থাকবে, সবকিছুই আপনার কনটেক্সট অফ অ্যাসেসমেন্ট। এভিডেন্স কি কি দ্বারা কালেক্ট করবে, তারপরে এভিডেন্সটা আবার তার হয়েছে কিনা চেক কিভাবে করবে, তাহলে এই সকল বিষয়বস্তু সবগুলো কি কনটেক্সট অফ অ্যাসেসমেন্টের আওতাভুক্ত। তাহলে এখানে যদি আপনাকে বলে যে কনটেক্সট অফ অ্যাসেসমেন্ট বলতে আপনি কি বুঝেন, তখন আপনি এই যে ব্লু কালার যে করা পার্পল কালার, এইটুকু আপনাকে তখন লিখে দিতে হবে যে দ্য কনটেক্সট অফ অ্যাসেসমেন্ট ইজ দ্য এনভায়রনমেন্ট। তাহলে এটা হচ্ছে একটা এনভায়রনমেন্ট বা সেটিং ইন হুইচ দ্য অ্যাসেসমেন্ট অ্যাক্টিভিটি টেক প্লেস। তাহলে অ্যাসেসমেন্টের মানে অ্যাসেসমেন্টটা যেখানে সম্পূর্ণ হবে সেখানে যে এনভায়রনমেন্ট বা পরিবেশটা মানে যা যা বিষয়বস্তু অন্তর্ভুক্ত সবগুলোকেই আমরা কনটেক্সট অফ অ্যাসেসমেন্টের আওতাভুক্ত করব, কনটেক্সট অফ অ্যাসেসমেন্ট করব। ক্লিয়ার? ক্লিয়ার ম্যাডাম? ক্লিয়ার। ক্লিয়ার। আমি আবারও একটু বলতেছি, কি বুঝছেন আমাকে একটু বুঝেন। বলেন কনটেক্সট অফ অ্যাসেসমেন্ট কি? অ্যাসেসমেন্ট কোনো একটা অ্যাসেসমেন্ট নিতে গেলে অ্যাসেসমেন্টের প্রথম মানে একদম শুরু থেকে শেষ পর্যন্ত, সেই শুরুটা হতে পারে তার মানে পুরো একটা এনভায়রনমেন্ট, কোথায় দিচ্ছে, কে দিচ্ছে, কারা দিচ্ছে, তাদের সেফটি সিকিউরিটি, তার অ্যাসেসমেন্ট নেওয়ার প্রক্রিয়া থেকে শুরু করে একদম এন্ডিং পর্যন্ত যে সমস্ত সেটিংগুলো আছে সবগুলোই হচ্ছে কনটেক্সট অফ অ্যাসেসমেন্টের আওতাভুক্ত, বা সেগুলো নিয়েই কনটেক্সট অফ অ্যাসেসমেন্টটা হয়। ওকে, তাহলে কনটেক্সট অফ অ্যাসেসমেন্টের ডেফিনেশনটা আমরা ক্লিয়ার। এবার দেখেন এখানে কিছু ইয়া আছে, বলছে যে কনটেক্সট অফ অ্যাসেসমেন্টের ভিতরে কি কি ইনক্লুড থাকতে পারে। এখানে অল্প 4টা পয়েন্ট আছে। মানে আমি তো বললাম যে মানে যা যা আছে সবকিছু ইনক্লুড থাকবে, কিন্তু এখানে তারপরে 4টা বিষয় দেওয়া আছে। সেটা হচ্ছে কি, দেখেন ফিজিক্যাল সেটিং। তাহলে ফিজিক্যাল সেটিং বলতে ওই যে কোথায় হবে, কোন জায়গায় হবে, বলছি না? আর এই অ্যাসেসমেন্টটা হইতে হইলে কি হবে, অবশ্যই যে জায়গায় হবে, যে সেন্টারে হবে, ভেন্যুটা অবশ্যই কি হইতে হবে, এনএসডিএ সার্টিফাইড হইতে হবে। দ্যাট মিনস ওইখানে এনএসডিএ এর অ্যাসেসমেন্ট মানে নিতে পারবে এমন একটা অনুমোদন তাদের কি থাকা লাগবে, এরকম একটা এনএসডিএ সার্টিফাইড একটা ভেন্যু হইতে হবে। এনএসডিএ অনুমোদিত মানে অ্যাক্রিডিটেটেড বাই এনএসডিএ, এরকম অনুমোদিত, এনএসডিএ দ্বারা অনুমোদিত এরকম একটা সেন্টারে হইতে হবে। তাহলে যে কোনো প্লেসে কিন্তু চাইলেই নিতে পারবে না সে, এই একটা বিষয়। তারপরে দেখেন কি বলছে, টুলস ইকুইপমেন্ট এন্ড ফ্যাসিলিটিস। তাহলে টুলস ইকুইপমেন্ট কনটেক্সটের সাথে টুলস ইকুইপমেন্ট অবশ্যই থাকবে, পর্যাপ্ত পরিমাণে টুলস ইকুইপমেন্ট মানে কোন টুলস দিয়ে নিবে, কোন ইকুইপমেন্ট দিয়ে নিবে, কোন ধরনের ফ্যাসিলিটিস থাকবে,
পানি খাওয়া আছে কিনা, মেল ফিমেলদের আলাদা ওয়াশরুম আছে কিনা, কারেন্ট চলে গেছে, জেনারেটরের লাইন আছে কিনা, ওকে, ফায়ার এক্সটিংগুইশার আছে কিনা, ফায়ার এক্সিট ওয়ে আছে কিনা, এটাও হইতে পারে। আবার দেখা গেছে রেস্টরুম, এটাও থাকতে পারে যে রেস্টরুম লাগতেছে, আছে না মহিলারা একটু রেস্ট করে নামাজ পড়ে, তো এরকম রেস্টরুম আছে কিনা, এই ধরনের ফ্যাসিলিটিস গুলোও থাকতে পারে। এগুলো সবই আপনার কনটেক্সট অফ অ্যাসেসমেন্টের অন্তর্ভুক্ত। এছাড়াও আছে ম্যাটেরিয়ালস, কোন ধরনের ম্যাটেরিয়ালস দিয়ে সে নিবে, পেরিশেবল বা কনজিউমেবল কি, এই অ্যাসেসমেন্টটা চলাকালীন সময়ে যা যা লাগবে আর কি। পেরিশেবল বলতে আপনার বোঝাচ্ছে পচনশীল, আর কনজিউমেবল বলতে বোঝাচ্ছে আপনার ওয়ান টাইম টাইপের, যেটা একবারেই মানে কি বলে ইউজ করা যাবে এমন একটা বিষয়। তারপরে পারপোজ অফ অ্যাসেসমেন্ট, অ্যাসেসমেন্টের উদ্দেশ্যটা কি, মানে কোন কারণে সে আসছে, কি কারণে, তাহলে অবশ্যই কি ওদেরকে কম্পিটেন্সি অ্যাসেস করতে আসছে, ওদের নলেজ স্কিল অ্যাটিটিউড যাচাই করতে আসছে, ওদের কিছু এভিডেন্স প্রয়োজন, এভিডেন্সের উপর ভিত্তি করে ওদেরকে নট ইয়েট মানে কি করবে, কম্পিটেন্ট করবে। তাহলে আপনাকে যদি বলে কনটেক্সট অফ অ্যাসেসমেন্ট বলতে কি বুঝো, আর কনটেক্সট অফ অ্যাসেসমেন্টের ভিতরে কি কি ইনক্লুড থাকে, তখন আপনাকে এই যে context of assessment বললে the context of assessment is the environment or setting in which the assessment take place, আর এই যে ইনক্লুড থাকবে কি কি, তখন এই যে 1 নাম্বার ফিজিক্যাল সেটিং, কনটেক্সট অফ অ্যাসেসমেন্টে কি কি ইনক্লুড থাকবে এটা যদি বলে তখন ওই যে 1 নাম্বার দিয়ে শুধুমাত্র এই যে ফিজিক্যাল সেটিং, 2 নাম্বার টুলস ইকুইপমেন্ট এন্ড ফ্যাসিলিটিস, 3 নাম্বার ম্যাটেরিয়ালস, 4 নাম্বার পারপোজ অফ অ্যাসেসমেন্ট, এগুলো ছোট আকারে কি করতে হবে। ম্যাডাম এখানে কি সবগুলাই করতে হবে, যেমন সার্টিফিকেশন, কোয়ালিফিকেশন, না এগুলো দরকার নেই, ডায়াগনোসিস, রিক্রুটমেন্ট, এগুলো দরকার নেই, প্রথম 4টা দিলেই হবে না? প্রথম 4টাই দিবেন। ওকে জি ম্যাডাম, এটুকু ক্লিয়ার। ওকে, এবার একটু সবাই একটু নড়ে চড়ে বসে, এটা মোস্ট মোস্ট ইম্পর্টেন্ট যদি কিছু থাকে এটা হচ্ছে ওইটা। সেটা হচ্ছে আপনার দেখেন প্রিন্সিপাল অফ কম্পিটেন্সি বেসড অ্যাসেসমেন্ট। প্রিন্সিপাল মানে কি, প্রিন্সিপাল মানে কি, নীতি সমূহ বা যে সমস্ত রুলস গুলো ফলো করা হয়, প্রধানত মূল নীতি, প্রধানত প্রিন্সিপাল অফ কম্পিটেন্সি, প্রিন্সিপাল আপনার মূল নীতি। তাহলে প্রত্যেকটা জিনিসের কিছু মূল নীতি থাকে যে এটা কিসের উপর চলে, কিসের ভিত্তিতে চলে, এটার মূল নীতিগুলো কি, নীতিমালাগুলো কি কি। ওকে, তো এখানে বলছে যে কম্পিটেন্সি বেস অ্যাসেসমেন্ট, আমরা যে বারবার কম্পিটেন্সি বেস অ্যাসেসমেন্ট বলতেছি, কম্পিটেন্সি, আমি আপনাদের আগেও বলছি যে আমরা কম্পিটেন্সি কথাটা শুনলেই কি করব, মনে করবো এখানে নলেজ স্কিল অ্যাটিটিউড আছে, তাহলে এই নলেজ স্কিল অ্যাটিটিউড সম্পন্ন অ্যাসেসমেন্টের মূলনীতিগুলো আমার কি কি। তাহলে এটা যদি বলে তাহলে আমি বলবো আমার মূলনীতি হচ্ছে কি 4টা। এখানে দেখেন ইয়েলো কালার করে দেওয়া আছে, ভ্যালিডিটি, রিলায়েবিলিটি, ফ্লেক্সিবিলিটি, ফেয়ারনেস। দেখেন ইন দ্য রিফর্ম বাংলাদেশ টিবেট সিস্টেম দ্য ডিজাইন এন্ড কন্ডাক্ট অফ কম্পিটেন্সি বেসড অ্যাসেসমেন্ট শুড বি underpinned by the following set of principles. তাহলে কম্পিটেন্সি বেসড অ্যাসেসমেন্টের মূলনীতি কয়টা স্যার ম্যাডাম? 4টা ম্যাডাম, 4টা। এই 4টা মুখস্থ একদম থাকতে হবে, ঠোঁটস্থ মুখস্থ একটা কথা আছে না, একদম ঠোঁটের আগায়, মানে যে যেভাবে যতভাবে উল্টায় পাল্টায় বলুক না কেন আপনার এগুলো জানতে হবে। এখন একটা কথা আমাদের যে আরো কম্পিটেন্সি বেসড অ্যাসেসমেন্ট মানে প্রিন্সিপাল অফ কম্পিটেন্সি বেসড অ্যাসেসমেন্ট, এটা আপনি কখন অ্যাপ্লাই করবেন, এটা একটা প্রশ্ন আসে যে আপনি কখন প্রিন্সিপাল অফ কম্পিটেন্সি বেসড অ্যাসেসমেন্ট মানে অ্যাপ্লাই করবেন, কম্পিটেন্সি বেসড অ্যাসেসমেন্টের মূলনীতিগুলোকে কখন অ্যাপ্লাই করবেন, অ্যাসেসমেন্ট সময়।
যখন আপনি অ্যাসেসমেন্ট স্টার্ট করবেন, স্টার্টের সময় থেকে নিয়ে যতক্ষণ পর্যন্ত আপনি একটা ক্যান্ডিডেটের কি বলে এটাকে এভিডেন্স কালেক্ট করবেন, ততক্ষণ পর্যন্ত আপনি এই কম্পিটেন্সি মানে প্রিন্সিপাল গুলো মেনে চলতে হবে আপনার। যতক্ষণ পর্যন্ত আপনি একটা ক্যান্ডিডেটের কি এভিডেন্স কালেক্ট করবেন, কম্পিটেন্সি, তাকে আপনি কম্পিটেন্ট করবেন না, তাহলে কম্পিটেন্ট কিসের উপর করতে পারবেন? ওই যে আমার কম্পিটেন্সি বেস অ্যাসেসমেন্টের ক্যারেক্টারিস্টিক্স গুলো বলছে না মূলনীতি, যে এটা অবশ্যই কি হইতে হবে, আমার কম্পিটেন্সি বেস হইতে হবে, এভিডেন্স বেস হইতে হবে। প্রমাণ ছাড়া কি আপনি তাকে দিন শেষে কম্পিটেন্ট করতে পারবেন স্যার ম্যাডাম? প্রমাণ ছাড়া কি তাকে কম্পিটেন্ট করতে পারবেন? না ম্যাডাম। তাহলে আপনি যতক্ষণ পর্যন্ত মানে ক্যান্ডিডেটের প্রমাণ সংগ্রহ করবেন, ততক্ষণ পর্যন্ত আপনি অ্যাসেসমেন্ট শুরু বা চলাকালীন সময় থেকে যতক্ষণ পর্যন্ত আপনি তাদের প্রমাণ সংগ্রহ করবেন, মানে এভিডেন্স কালেক্ট করবেন, ততক্ষণ পর্যন্ত আপনি এই প্রিন্সিপাল অফ অ্যাসেসমেন্ট অ্যাপ্লাই করবেন। ক্লিয়ার? ক্লিয়ার ম্যাডাম। তাহলে প্রিন্সিপাল অফ অ্যাসেসমেন্ট কয়টা? 4টা। কি কি? ভ্যালিডিটি, রিলায়েবিলিটি, ফ্লেক্সিবিলিটি, ফেয়ারনেস। আপনি কখন এটা অ্যাপ্লাই করবেন? Assessments are valid when they are accessed for আমি বলছি আপনি প্রিন্সিপাল অফ অ্যাসেসমেন্ট কখন অ্যাপ্লাই করবেন? যখন আমি করব, মানে অ্যাসেসমেন্ট শুরু করব, স্টার্ট করব, তার আগে কি করবেন? ওই মাত্র আমি বলছি আর আপনি বলছেন ক্লিয়ার। না, যতক্ষণ পর্যন্ত মানে কম্পিটেন্সি বেস অ্যাসেসমেন্ট মানে শুরু থেকে যতক্ষণ পর্যন্ত প্রমাণ সংগ্রহ করা হবে, মানে স্টার্ট থেকে শুরু করে একদম শেষ পর্যন্ত, যতক্ষণ পর্যন্ত আমি এর অ্যাসেসমেন্টটা মানে শুরু করব, সেটা স্টার্ট থেকে শেষ পর্যন্ত। অন্য একজন বলেন তো, এখানে মার্জিয়া ম্যাডাম আছেন, ম্যাডাম আপনার সাথে কখনো কথা হয়নি, আপনি যদি একটু বলতেন, যদি থাকেন আর কি। জেমস স্যার আছেন? আচ্ছা, আমি আবার বলতেছি, একটু শুনেন। অ্যাসেসমেন্ট স্টার্ট হওয়ার পর থেকে আমি ক্যান্ডিডেটদের যতক্ষণ পর্যন্ত এভিডেন্স কালেক্ট করব, ততক্ষণ পর্যন্ত আমি প্রিন্সিপাল অফ অ্যাসেসমেন্ট অ্যাপ্লাই করে তাদের ওই এভিডেন্স কালেক্ট করব। আমার কথা কি ক্লিয়ার? আমি আবার বলি, অ্যাসেসমেন্ট স্টার্ট হওয়ার পর থেকে আমি যতক্ষণ পর্যন্ত ক্যান্ডিডেটদের এভিডেন্স কালেক্ট করব, ততক্ষণ পর্যন্ত আমি প্রিন্সিপাল অফ কম্পিটেন্সি বেস অ্যাসেসমেন্ট মানে প্রিন্সিপাল অফ অ্যাসেসমেন্ট অ্যাপ্লাই করে তাদের কি করব, কি বলে এটাকে, তাদের এভিডেন্স কালেক্ট করব। ক্লিয়ার? এবার বুঝতে পারছি? ফারহানা ম্যাডাম? জি জি ম্যাডাম, বুঝতে পারছি। না, আপনার আমাকে বুঝাতে পারলে আমি বুঝবো যে হ্যাঁ আপনি বুঝতে পারছেন। আপনার বুঝেন একটা, বলেন আর একটা, তাহলে আমি শুনি এবার কি বুঝছেন, বলেন। অ্যাসেসমেন্ট স্টার্ট হওয়ার পর থেকে আমি ততক্ষণ পর্যন্ত আমি ক্যান্ডিডেটদের মানে এভিডেন্স কালেক্ট করতে থাকবো এই পদ্ধতিগুলো প্রয়োগ করে, যে পর্যাপ্ত পরিমাণের আমি অ্যাসেসমেন্ট স্টার্ট হওয়ার পর থেকে শেষ পর্যন্ত আমি ক্যান্ডিডেটদের যত ধরনের ইনফরমেশন প্রয়োজন হবে সবই সংগ্রহ করব এই মূলনীতি গুলো অ্যাপ্লাই করে। এই যে 4টা মূলনীতি আছে, 4টা মূলনীতি আমরা অ্যাপ্লাই করব ক্যান্ডিডেটদের কাছে পর্যাপ্ত প্রমাণ সংগ্রহ করার জন্য। হ্যাঁ, এই মানে ওই প্রমাণ যতক্ষণ সংগ্রহ করব ততক্ষণ পর্যন্ত এই
প্রমাণ সংগ্রহ করার জন্য না, মানে এই চারটা দিয়ে আমি তাদের কাছ থেকে আমরা ক্যান্ডিডেটের কাছ থেকে প্রয়োজনীয় তথ্য সংগ্রহ করব আর কি। হ্যাঁ, এভিডেন্স গুলো সংগ্রহ করার জন্য আমরা এই মানে মূলনীতিগুলো কতক্ষণ পর্যন্ত অ্যাপ্লাই করব। ওকে, তাহলে এই মূলনীতিগুলো কি কি এবার একটু ইন ডিটেইলসে দেখি। ভ্যালিডিটি, ভ্যালিড কথার মানে কি? ভ্যালিড কথার মানে কি? গ্রহণযোগ্য, না, বৈধতা। বৈধতা। বৈধতা, ওকে। তাহলে ভ্যালিড, আপনার অ্যাসেসমেন্ট তখনই ভ্যালিড হবে। ভ্যালিড আর ভ্যালিডিটি একই কথা, একই মিনিং দাঁড়ায়। আপনার অ্যাসেসমেন্ট তখনই ভ্যালিড হবে বা ভ্যালিডিটি হবে যখন এইটা আপনার সিএস অনুযায়ী হবে। ওকে, যখন এটা সিএস অনুযায়ী হবে এবং সকল পারফরমেন্স ক্রাইটেরিয়া কভার করবে, সকল এলিমেন্টস অফ কম্পিটেন্সি, সকল পারফরমেন্স ক্রাইটেরিয়া কভার করবে, তখনই আপনার অ্যাসেসমেন্ট কি হবে? ভ্যালিড বা ভ্যালিডিটি হবে। আমার কথা ক্লিয়ার? আমরা কি ওই যে পারফরমেন্স ক্রাইটেরিয়া চিনি? আমরা পারফরমেন্স ক্রাইটেরিয়া চিনি স্যার ম্যাডাম? ফারহানা ম্যাডাম, আমরা পারফরমেন্স ক্রাইটেরিয়া চিনি? জি। আমরা এলিমেন্টস অফ কম্পিটেন্সি চিনি? জি। এরা কোথায় বসবাস করে? এটা হচ্ছে একটা মানে ইউনিট তৈরি করার পরে, মানে আমি তো আসলে কোথায় কোথায় থাকে, কোথায় দেখছেন? সিএসএস সিএস এর কোথায়? সিএস এর যে ইউনিট কোড টার্গেট কম্পিটেন্সি গুলো থাকে একটা সিএস ইউনিট তৈরি করার ক্ষেত্রে, তখন ওগুলো আপনারা দেখছেন। এখানে তাহলে আমার একটা অ্যাসেসমেন্ট তখনই ভ্যালিড হবে যখন এটা কি কারেন্ট ভার্সন সিএস অনুযায়ী আপনার হবে, সম্পন্ন হবে। মোট কথা সিএস এর সাথে তার মিল থাকতে হবে। ওকে, এবং সকল এলিমেন্টস অফ কম্পিটেন্সি আর পারফরমেন্স ক্রাইটেরিয়া যদি কভার করে, তাইলে আপনার অ্যাসেসমেন্ট কি হবে? ভ্যালিড হবে। আপনার সিএস এর সাথে মিল নাই, কোনো একটা প্রশ্ন, কোনো একটা টপিক আপনার সিএস এই নাই, কিন্তু আপনি দিচ্ছেন, তাহলে হবে? ওই প্রমাণ কি আপনার গ্রহণযোগ্যতা হবে? হবে না। আপনার অ্যাসেসমেন্টটা তখন ভ্যালিড বলে গণ্য হবে না। আমরা যে বারবার বলি যে এই 12টা অধ্যায়ের উপরে, এই 11টা অধ্যায়, এই 11টা ইউনিটের উপরেই আপনার পড়তে হবে, আপনার পরীক্ষা আসবে, প্রশ্ন আসবে, এর বাহির থেকে কখনোই আসলে আসতে পারবে না, চাইলেও না, চাইলেও না। আপনার যতই প্রশ্ন করুক না কেন, এই 11টার মধ্যেই আপনার ঘুরায় ফিরে করতে হবে একই প্রশ্ন। এখন এমন একটা বিষয় আছে, সিবিটি তো অনেক বছর ধরে চলতেছে, তাহলে কতগুলা এই একই জিনিসের উপরে কত প্রশ্ন বানানো যায়? তাহলে একই জিনিস অল্টারনেটিভ ভাবে ঘুরায় ঘুরায়, ধরেন একটা ওয়ার্ড বা ধরেন একটা একবার প্রশ্ন চাচ্ছে সামনে, আবার ধরেন অনেকগুলো লাইন দিয়ে প্রশ্ন চাচ্ছে একদম শেষের দিকে। বুঝতে পারছেন? ঘুরায় ফিরে একই জিনিস বারবার বলে। তাহলে আপনি যদি সেম এই জিনিসগুলাই ভালো করে আয়ত্ত করতে পারেন, তাহলে আপনাকে এবার যেভাবেই তাহলে একটা অ্যাসেসমেন্ট তখনই আপনার ভ্যালিডিটি হবে যখন এটা কি বলে, এটাকে সিএস এর সকল পারফরমেন্স ক্রাইটেরিয়া, সকল এলিমেন্টস কমপ্লিট করবে বা কভার করবে, তখনই অ্যাসেসমেন্টটা কি হবে? ভ্যালিড হবে। ক্লিয়ার? ক্লিয়ার ম্যাডাম। তারপরে দেখেন রিলায়েবিলিটি মানে কি? রিলায়েবিলিটি মানে কি? নির্ভরযোগ্যতা। নির্ভরযোগ্যতা। তাহলে অ্যাসেসমেন্টটা বলতেছে যে আপনার তখনই রিলায়েবল হবে যখন, মানে কি বলছে এটাকে, মানে যে নির্দিষ্ট মানদণ্ড মানে দেওয়া হয়েছে, সেই নির্দিষ্ট মানদণ্ড ফলো করে যদি সকল জায়গায় একইভাবে আপনার অ্যাসেসমেন্টটা সম্পন্ন করে, তখনই এই অ্যাসেসমেন্টটা রিলায়েবল হবে। তখনই এই অ্যাসেসমেন্টটা রিলায়েবল হবে। এটা কেমন? এই যে ধরেন আপনারা প্রায় সময়
মানে কমপ্লেইন করেন, আপনারা না, মানে যারা লার্নার বা ক্যান্ডিডেট আছে তারা প্রায় সময় কমপ্লেইন করে যে ম্যাডাম অমুক একটা অ্যাসেসর আসছে, সে হচ্ছে গিয়ে এই কথাটা বলে গেছে এইভাবে করতে, এখন আজকে আমি এইভাবে করছি, আরেক অ্যাসেসর, আজকের অ্যাসেসর আইসা আমাকে আবার এটাতে নটিয়েট করে দিচ্ছে, সে বলতেছে এটা হবে না। তাহলে এক অ্যাসেসর আপনার একবার কাটতেছে, সে বলতেছে মানে এভাবে করতে হবে, আরেক অ্যাসেসর আবার ওইটাই কেটে দিতেছে, হবে না। আরো যদি সহজ করে বলি, তাহলে এটা কি তাহলে রিলায়েবল হইলো অ্যাসেসমেন্টটা স্যার ম্যাডাম? না না, কেন হইলো না? কারণ এটা তার মানদণ্ড করতে পারে নাই, অর্জন করতে এটা পারে এই কারণে রিলায়েবল হয় না, এটা মানদণ্ড না, প্রত্যেকটা জিনিসের একটা গাইডলাইন আছে, গাইডলাইন ফলো হয় না, গাইডলাইন আছে। তাইলে এখানে কিন্তু দুইজন দুই রকম করছে, সো তার কিন্তু গাইডলাইনটা ফলো হয়নি, তাই না? এনএসডি এর একটা গাইডলাইন আছে, আপনি যেভাবে অ্যাসেসমেন্ট করবেন সেই নির্দেশনাগুলো আছে, তার উচিত ছিল তার না, সবার সব অ্যাসেসমেন্ট উচিত সেই নির্দেশনা ফলো করা, কিন্তু না করলে তখন এটা রিলায়েবল হবে না। আমি আরেকটা উদাহরণ দিই, এক জায়গায় ধরেন চট্টগ্রাম থেকে আপনার ফুডের একটা অ্যাসেসমেন্ট হচ্ছে, এখানে একটু আমার কথা রিপিট আসছে। আচ্ছা, চট্টগ্রামে অ্যাসেসমেন্ট হচ্ছে একটা ফুডের, হ্যাঁ, দুইজন অ্যাসেসর গেছে, মনোযোগ দিয়ে শুনেন, দুইজন অ্যাসেসর গেছে, এখন দুইজনের কাছে 10 জন করে মানে ক্যান্ডিডেট, এখন ওদের জব আসছে হইলো চা বানানো। এখন একজন অ্যাসেসর বলছে তোমার চা বানানো লাগবে না, তুমি জাস্ট চা বানানোর একটা রোল প্লে করবা, রোল প্লে করার পরেই করলেই হয়ে যাবে। তো যে আরেকজন অ্যাসেসর বলছে যে না, ভাই আমি ক্লাসে আছি, শেষ করে কল দিই। ওকে, আচ্ছা, একজন অ্যাসেসর বলছে আপনার চা বানানো লাগবে না, চা কিভাবে বানায় আপনি জাস্ট একটা রোল প্লে করবেন। আরেকজন অ্যাসেসর বলছে না, চা কিভাবে বানায় আমাকে আপনি দেখাবেন এবং আমি সেই চা খেয়েই আপনি কি কম্পিটেন্ট নাকি নট ইয়েট কম্পিটেন্ট সেটা ঘোষণা করব। ওকে, তাহলে এখন যে বলছে যে চা বানানো লাগবে না, রোল প্লে করলেই হবে, তার কাছে ধরেন কম্পিটেন্ট হয়েছে 10 জনে 8 জন, আর আরেকজন বলছে যে চা বানায়া খাওয়াইতেই হবে, তারপরে আমি খেয়ে আমি বলবো, তার কাছে কম্পিটেন্ট হয়েছে ধরেন 10 জনে 2 জন। এবার সবাই বলতেছে 10 জনে 2 জন যে হয়েছে সেই অ্যাসেসরকে সবাই বেঁধে রাখবে, ধরে রাখবে, কারণ সে খারাপ অ্যাসেসর, সে জাজমেন্ট ভালো করে নাই। আর যে অ্যাসেসর রোল প্লে করছে তাকে সবাই খুব ভালো বলতেছে, খুব ভালো, তারা খুব সন্তুষ্ট তার উপরে। এখন আপনি বলেন এই জায়গাটা কে ভালো, কে আসলেই রিয়েল কাজ করছে, আর আসলে এখানে কি রিলায়েবিলিটি মেইনটেইন হয়েছে কিনা, এখন আপনারা বলেন, কে বলবেন? ওই যে চা বানাতে বলছে এবং চা বানানো খেয়ে করতে বলছে, সেই হচ্ছে আসল কাজটা করছে আর কি, সেই। এবং হ্যাঁ, রিলায়েবল হয়েছে। কারণ সে তার লার্নারের দক্ষতার প্রমাণ নিচ্ছে, মানে তাদেরকে দিয়ে চা বানাই। সেটা কিন্তু ওইটা বলে নাই, রিলায়েবল বলতে 2 অ্যাসেসরের রিলায়েবল হয়েছে না, রিলায়েবল হয়নি, কারণ 2 অ্যাসেসরের তাদের সঠিক নীতিমালা অনুসরণ করেনি। না, দুই রকম ভাবে তারা করছে, কম্পিটেন্সি করছে, যোগ্যতার এটা করছে, দুইজন দুই ভাবে করছে। একজন লার্নারদের কাজ করতে বাধ্য করছে, আরেকজন করাই নাই।
মানে যে বাধ্য করছে সেই তো এনএসডি এর মানে নিয়ম কানুন মানবে, তাহলে রিলায়েবিলিটি মেনটেন করছে, মেনটেন করে নাই তো ও রিলায়েবল হয় নাই। ঘটনাটা রিলায়েবল হয় নাই, কিন্তু রিলায়েবিলিটি যদি বেশি করতে দিই সেটা ও করছে, তাই না? তুমি একটু আবার অফ করি আপনার মাইক্রোফোন। কেন করে নাই এবার দেখেন, আমাদের এনএসডিএ তে কিন্তু ওই যে বললাম না নীতিমালা আছে, আমরা নলেজ স্কিল অ্যাটিটিউড চেক করতে গেছি তার, তাহলে আমি তার নলেজ নিলাম, রিটেন নিলাম, চেক করলাম, আমি তার স্কিল চেক করছি। যেখানে আমার কারিগরি শিক্ষাতে বলছে স্কিল 80% প্রেসার দেয়, জোর দেয়, তাহলে সেই জায়গায় আমি তার 80%ই চেক করি নাই। 80% চেক না করেই আমি তার 20%-এর উপর ডিপেন্ড করে তাকে কম্পিটেন্ট করে দিচ্ছি। ওকে, তাইলে এটা তো হইলো না, তাই না? যেখানে আমাকে পাঠাইছে নলেজ যাচাই করবা, স্কিল যাচাই করবা, অ্যাটিটিউড যাচাই করবা, সেখানে আমি শুধু নলেজ যাচাই করে তার স্কিল অ্যাটিটিউড দিয়ে 20% দেখে তার একদম মানে ইয়ে করে দিচ্ছি, তাহলে তো হইলো না। ওকে, এইটা তাহলে রিলায়েবল হয় নাই। এখন যে হচ্ছে গিয়ে ওই নীতিমালা ফলো করছে সেই, তাহলে রিলায়েবল বলতে এখানে বোঝাচ্ছে আপনার মানে একই ধরনের একই টাইপের, মানে মোট কথা সে যে জায়গায় যত জায়গায় অ্যাসেসমেন্ট নিবে না কেন সব জায়গায় কি একই ভাবে একই নির্দেশনা বা গাইডলাইন ফলো করে সে ওই কাজটা সম্পন্ন করবে, ওই অ্যাসেসমেন্টটা সম্পন্ন করবে, তাহলেই এটা কি হবে, রিলায়েবল হবে। আর রিলায়েবল এটাকেই বলে, বুঝতে পারছেন? সব জায়গায় একই মানদণ্ড ফলো করে যদি অ্যাসেসমেন্টটা সম্পন্ন করা হয় তখন আমরা তাকে কি বলবো, রিলায়েবিলিটি মেনটেন করা বলবো, রিলায়েবিলিটি বলবো। সব জায়গায় একই নিয়ম বা একই মানদণ্ড ফলো করে বা স্ট্যান্ডার্ড ফলো করে যদি অ্যাসেসমেন্ট সম্পন্ন করা হয় তখনই আমরা বলবো এটা কি, রিলায়েবিলিটি। তাহলে যে আপনি যদি আজকে ঢাকায় অ্যাসেসমেন্ট নেন নলেজ স্কিল অ্যাটিটিউড চেক করে, তাহলে আপনি চট্টগ্রামেও আপনার নলেজ স্কিল অ্যাটিটিউড চেক করবেন। ঢাকায় আপনার বান্ধবী আছে এর জন্য নলেজ চেক করছেন কিন্তু স্কিল অ্যাটিটিউড চেক করেন নাই, আর চট্টগ্রামে আপনার বান্ধবী নাই এর জন্য আপনি ওই যে নলেজ স্কিলস অ্যাটিটিউড ভালো মতো টাইট করে চেক করে একদম উড়ায় দিচ্ছেন, এগুলো হবে না। বুঝতে পারছেন? আপনি যে জায়গায় থাকেন না কেন আপনার মানদণ্ড সবসময় আপনার সেম হইতে হবে, আপনার নির্দেশনা সবার জন্য ক্লিয়ার হইতে হবে, সব জায়গার জন্য মানদণ্ড নির্দেশনা ক্লিয়ার হইতে হবে। ওকে, এটাই হচ্ছে রিলায়েবিলিটি। ক্লিয়ার? ক্লিয়ার ম্যাডাম। কি বুঝতে পারলেন বলেন? কি বুঝতে পারছেন বলতে হবে আমাকে, কারণ আপনারা কথা বলেন না। রিলায়েবিলিটিটা আসলে মানে একটা অ্যাসেসমেন্ট তখনই রিলায়েবল হবে যখন সকল ক্ষেত্রে নির্ভরযোগ্য মানদণ্ড কভার করবে, তখনই এটাকে রিলায়েবল বলা হবে। এরকম আবার বলেন আরেকবার। এটা মানে রিলায়েবল হবে মানে যখন নির্ভরযোগ্য বা সকল মানদণ্ড কভার করবে। এখানে নলেজ স্কিল অ্যাটিটিউড পুরোপুরি ভাবে হবে, মানে এটাই তো মানদণ্ড বলা হচ্ছে না। সব জায়গায় একই মানদণ্ড সম্পন্ন করে যদি অ্যাসেস করা হয় তখনই তাকে রিলায়েবিলিটি বা রিলায়েবল বলবো। ক্লিয়ার? সব জায়গায় একই মানদণ্ড ফলো করে যদি মানে সম্পন্ন করা হয়, কাজটা সম্পন্ন করা হয় তখন তাকে রিলায়েবল বলবো। সব জায়গায় একই মানদণ্ড ফলো করে, এটা মাথায় রাখবেন, সব জায়গায় একই মানদণ্ড ফলো করে। আপনি অ্যাসেসর আজকে ঢাকায় যেখানে অ্যাসেসমেন্ট যেভাবে নিচ্ছেন আপনি ঠিক এইভাবেই আপনাকে যে এনএসডিএ থেকে যে নির্দেশনা দেওয়া হয়েছে ওই নির্দেশনা ফলো করে আপনি ঢাকায় যেভাবে অ্যাসেসমেন্ট নিচ্ছেন আপনি চট্টগ্রামেও ওখানে অ্যাসেসমেন্ট নেবেন, আপনি ওই যে কক্সবাজারেও কুমিল্লাতেও যত জায়গায় পাঠানো হোক আপনি ঠিক ওই স্ট্যান্ডার্ড ফলো করেই অ্যাসেসমেন্ট নেবেন। নড়বড় হওয়া যাবে না, ওই যে বাইক আলাদের মতো হওয়া যাবে না, চা আলাদের মতো হওয়া যাবে না। ওকে, এটাই।
তারপরে দেখেন ফ্লেক্সিবিলিটি আর একটা হচ্ছে ফেয়ারনেস। ফ্লেক্সিবিলিটি মানে কি? নমনীয়তা। অ্যাসেসমেন্টটা আপনাকে সর্বোচ্চ সুযোগ দিয়ে যতটুকু নমনীয় করে করা যায়। এখানে দেখেন একটা ছবি আছে, এটা হচ্ছে কই গেল, এই যে এটা, এই ছবিটা দেখেন। এটাতে কি বোঝা যাচ্ছে বলেন তো? এই ছবিটা দ্বারা সার্বভৌম কি? কে কি বুঝতে পারতেছেন আমাকে একটু শেয়ার করেন। মানে সবাইকেই খেলাটা দেখার জন্য মানে সর্বোচ্চ যাকে যে সুবিধাটা দেয়া যায় খেলাটা এখানে একটা খেলা হচ্ছে, এই খেলাটা দেখার জন্য যাকে যতটুকু সুবিধা দিয়ে খেলাটা উপভোগ করানো যায়, মানে একই রকম না দিয়ে যে দেখতে পাচ্ছে না তাকে আরেকটু ফ্যাসিলিটি বাড়ায় দিয়ে তাকে দেখানো হচ্ছে, এরকম। প্রত্যেক লার্নারকে সমান সুযোগ সুবিধা দিতে হবে, কিন্তু যাদের মধ্যে শেখার ক্ষমতা কম, মানে অনেক ধরনের ডিসএবিলিটি থাকতে পারে, তো যাদের মধ্যে সমস্যা থাকবে, ডিসএবিলিটি থাকবে, তাদেরকে সুযোগ সুবিধাটা একটু বাড়িয়ে দিতে হবে, যে যাতে সে দ্রুত শিখতে পারে। মানে আচ্ছা, এবার আমার কথা। প্রথম ছবি ইকুয়ালিটি যেটাতে লেখা, এখানে দেখেন ইকুয়ালিটি মানে কি? সবাইকে সমান সুযোগ দেওয়া, সমানভাবে দেওয়া, সমান সুযোগ দেওয়া। ইকুয়ালিটি একদম সবাইকে সমান সমান দেওয়া। এখানে দেখেন তিনজন লোক খেলা দেখতে আসছে, একজন লম্বা, একজন মাঝারি, একজন একদম বেটে ছোট। তাহলে কিন্তু এখানে কিন্তু তিনজনকে আবার সমান সমান দেওয়া হয়েছে। দেখেন তিনজনকে তিনটা কাঠের টুকরা দেওয়া হয়েছে, দিছে না? ইকুয়ালিটি। তাহলে ইকুয়ালিটি হচ্ছে কি? সবাইকে সমান সুযোগ দেওয়া, সমান সুযোগ দিছে। কিন্তু সমান সুযোগ দেওয়ার পরেও কি ওই যে প্রথম জন তো একদম পুরা সেই লেভেলের খেলা দেখতেছে, দ্বিতীয় জনও দেখতেছে ভালো মতো, কিন্তু তৃতীয় জন কি দেখতে পাচ্ছে? না, দেখতে পাচ্ছে না। না, ওর দেখতে পাচ্ছে না। এখানে কি ইকুয়ালিটির মানে কোনো ইয়ে আছে? কি বলে এটাকে, ওর চাহিদাটা কি মিটছে ইকুয়ালিটি করার পরে? আর আর ওই যে লম্বা যে লোকটা আছে সেটা একদম অনেক লম্বা হয়ে গেছে, তার কি ওইটা প্রয়োজন আছে? প্রয়োজন নাই। মানে আমরা ইকুয়ালিটি করি, কিন্তু ইকুয়ালিটি করতে গেলে অনেক সময় দেখা হয় কি, যার প্রয়োজন নাই তাকেও আমরা দিয়ে দিতে, আর যার প্রয়োজন আছে সে আবার ওই পরিমাণ পাচ্ছে না। তো এর জন্য আবার কি আনলো? আমাদের ইকুইটি আনলো। তাহলে ইকুইটি, এবার দেখেন ওই যে লম্বা লোকটা, ওই লম্বা লোকটাকে এবার আর কাঠের টুকরা দেয় নাই। ওই কাঠের টুকরাটা কি করছে? ওই বেটেটাকে, ছোটটাকে দিয়ে দিছে। এইবার ছোটটা তিনজন মিলে খুব সুন্দরভাবে দেখেন এই যে খেলা এনজয় করতেছে। ওকে, তাহলে এখান থেকে আমরা এটাই বুঝতে পারতেছি যে ইকুয়ালিটি হলো সবাইকে সমান ভাবে সমান সুযোগ দেওয়া, সবাইকে সমান সমান ভাগ করে দেওয়া। তাহলে সমান সমান ভাগ করে দিলেই যে সবার চাহিদা মিটে যাবে তা কিন্তু না। তখন দেখা গেছে যারা তখনও আপসেট আছে, তখন তাদের জন্য আমরা কি করব? ইকুইটি নিশ্চিত করব। ইকুইটি হচ্ছে আপনার যার যতটুকু প্রয়োজন তাকে ঠিক ততটুকু দেওয়া। ক্লিয়ার? ইকুয়ালিটি হচ্ছে সবাইকে সমানভাবে দেওয়া, আর ইকুইটি হচ্ছে যার যতটুকু প্রয়োজন তাকে ঠিক ততটুকু দেওয়া, যার প্রয়োজন নেই তাকে দেওয়ার দরকার। মানে সমানভাবে মেনটেন করতে হবে ইকুইটি। সমানভাবে আর কিভাবে মেনটেন করলেন আবার? এটা তো ইকুয়ালিটি হয়ে গেল। ইকুইটি হচ্ছে যার যতটুকু প্রয়োজন তাকে ততটুকু দেওয়া, এটা হচ্ছে ইকুইটি। আর সবাইকে যদি সমান ভাগে দেন তাহলে তো ইকুয়ালিটি হয়ে গেল, ইকুয়ালিটি। এখানে দেখেন লম্বা লোকের প্রয়োজন নাই, লম্বা লোককে দেয় নাই। ওই বেটে লোকের দুইটা প্রয়োজন, তাকে দুইটা দিছে। ওই মাঝখানে লোকের একটা প্রয়োজন ছিল, তাকে ওই একটাই দিছে। আমার কথা বুঝতে পারছেন? এটা হচ্ছে ইকুইটি। তাহলে ইকুইটি হচ্ছে যার যতটুকু প্রয়োজন তাকে ঠিক
কতটুকু দেওয়া। আচ্ছা ম্যাডাম, এখানে একটা কোশ্চেন করি। হ্যাঁ অবশ্যই। আচ্ছা, আমরা যখন ট্রেনিং এ গেছি আর কি, বিভিন্ন যেমন লেভেল 2 লেভেল 1, তো ওইখানে এই জিনিসটার প্রয়োগ আমরা কিভাবে বুঝতে পারবো যে আমাদের উপর ইকুইটি প্রয়োগ করা হয়েছে, যে অ্যাসেসর আমাদেরকে সেই জিনিসটা কিভাবে মেনটেন করছে? এবার আমি বলি কিভাবে মেইনটেইন করছে। ফার্স্ট অফ অল আপনারা ধরেন অ্যাসেসমেন্ট সেন্টারে সবাইকে সমান সুযোগ দিয়েছে, সবাইকে বসাইছে, তাহলে যে যেই প্রশ্ন উত্তর মানে কি বলে বুঝতে পারতেছেন না, সবাইকে সে বলতেছে না, বলতেছে। এবার যে ধরেন একটু একদমই পারতেছে না, সবাইকে ধরেন ওই যে সেলফ অ্যাসেসমেন্ট করায় না, আপনাদের ইনস্ট্রাকশন দেয় না, হ্যাঁ হ্যাঁ, সে প্রথমে আমাদের দেখবেন আপনারা খেয়াল করে একটা রিটেন অ্যাসেসমেন্ট দেয়, সবাইকে বুঝায় বলে, কিন্তু দেখবেন যে যে একটু স্লো তার কাছে গিয়ে সে দাঁড়ায় দাঁড়ায় কিন্তু তাকে কি করে বলে এটা করেন এটা করেন এটার পরে এইভাবে করেন, খেয়াল করেন। তারপরে দেখবেন সবাইকেই কিন্তু বলে যে আপনাদের কোনো সমস্যা আছে কিনা, সমস্যা থাকলে আমাকে বলবেন। তো ধরেন একজন এবার সমস্যা বলছে আমার আছে, তখন তাকে গিয়ে কিন্তু আবার আলাদাভাবে দিচ্ছে। তাহলে যখন সবাইকে জিজ্ঞেস করতেছে কারো কোনো সমস্যা আছে কিনা, তাহলে ওইটা কি হইতেছে ইকুয়ালিটি, সবাইকেই কিন্তু জিজ্ঞেস করছে। এখন একজন হাত তুলছে তার সমস্যা আছে, তাহলে তার সমস্যা কি, স্যার আমি ওই পিছে বসছি তো আমি চোখে দেখতে পাই না, কম দেখতে পাই, আমি একটু সামনে বসতে চাই। তাহলে এটা কি ইকুইটি, যার যতটুকু প্রয়োজন তার ওই সামনে বসাটা প্রয়োজন তাকে ওইটুকু ফিল আপ করছে। স্যার আমার এসিতে ঠান্ডা লাগতেছে, সামনে বসছি, এসি বরাবর বসছি, এবার কি করবে, তাকে এমন একটা জায়গায় বসাবে যেখানে কি এসির বাতাসটা কম, তাহলে তার ওইটা প্রয়োজন ছিল, তার ওইটা ফিল আপ করাচ্ছে। স্যার আমি একটু অসুস্থ, আমার যদি আগে একটু ভাইবা নিতেন। এবার কি করতেছে, তার সকল প্রসিডিউর ফিল আপ করে তারপরে তার ভাইবা নিয়ে তাকে ছেড়ে দিচ্ছে। এবার বুঝতে পারছেন, সবার প্রতি সমান ন্যায় বিচার করতেছে, কারো প্রতি দেখতেছে না। যে যেই প্রশ্নই মানে বুঝার জন্য বলুক না কেন সবাইকে অ্যান্সার করতেছে, সবাইকে সে জব শিট দিতেছে, সবার সাথে সে হাসি মুখে কথা বলতেছে। এগুলোই তো ইকুইটি। সবাইকেই সে জিজ্ঞেস করতেছে কেমন আছেন, আপনার কোনো প্রয়োজন আছে কিনা, পার্সোনালি কিন্তু কাউকে গিয়ে জিজ্ঞেস করতেছে না। তাহলে এগুলোই তো ইকুয়ালিটি। আর যখনই যে কেউ বলতেছে হ্যাঁ আমার এই সমস্যাটা আছে, তখন তাকে ওই সমস্যাটার সমাধান করে দিতেছে। তাহলে তো ওইটাই ইকুইটি। আমি কি বুঝাইতে পারছি? হ্যাঁ ম্যাডাম, বুঝতে পারছি। মানে আমরা Okay, তাহলে ব্যক্তিগতভাবে যে ধরনের সমস্যার সম্মুখীন হব সেটা সমাধান করা হচ্ছে ইকুইটি, আর সমষ্টিগত সমস্যার কথা হচ্ছে ইকুয়ালিটি। ব্যক্তিগত সমস্যা মানে নির্দিষ্ট যে একজন পার্সোনালাইজড, যে সে লম্বায় ছোট সেজন্য তাকে 2টা টুল দিল, এটা হচ্ছে পার্সোনালাইজড করা। কিন্তু সবাইকে কিন্তু ইকুয়ালিটিতে কিন্তু সবাইকে টুল একটাই দেওয়া হয়েছে। হ্যাঁ হ্যাঁ, ওইটাই বলতে চাচ্ছি যে যখন আপনি সবাইকে সমান চোখে দেখবেন, সমান ভাগে দেখবেন, ওকে, তখন ওই যে মানে আমি আরো একটা উদাহরণ দিই। ধরেন আপনারা এখানে 7 জন, হ্যাঁ, এখন আমার স্যান্ডউইচ আছে কয়টা, ধরেন 10টা। এখন 7 জনের জন্য 7টা বরাদ্দ না, 7 জনের জন্য 7টা বরাদ্দ। এখন এর ভিতরে একজন বলতেছে 3টা রয়ে গেল, তাহলে একজন বলতেছে স্যার আমার খুব বেশি ক্ষুধা লাগছে, সকাল থেকে কিছুই খাই নেই, আমাকে আরেকটা দিলে ভালো হইতো, এটা গেল। আর আরেকজন বলতেছে স্যার আমার তো মানে এইটা এত ভাল লাগছে, এত ইয়ে লাগছে, আমি মনে হয় জীবনে এই খাবার খাই নেই, আমাকে স্যার আরো 2টা দেন, আমি আরো 2টা খাইতে পারবো, আমার অনেক ক্ষুধা লাগছে, আমি আরো 2টাও খাইতে পারবো, আমি এমন খাওয়া খাইনি। তখন কি করলো, তাকে ওই 2টা দিয়ে দিল। তাহলে সবাইকে কিন্তু সে সমান ভাগে 7টা স্যান্ডউইচ দিয়েছে। দেওয়ার পরে এবার বাকিদের কি করতেছে, ওদের এবার আবার একটু স্পেশাল নির্দিষ্ট একটু চাহিদা আছে, ওইটার উপর ডিপেন্ড করে আবার তাদেরকেও কিন্তু মানে সুযোগটা দিচ্ছে। ওইটা আবার কি ইকুই। এবার বুঝতে পারছেন? হ্যাঁ ম্যাডাম, বুঝতে পারছি। এখানেও সে করতেছে, ওখানেও সে আবার দেখতেছে একজনের সাথে আরেকজনের কিন্তু আবার কনফ্লিক্ট তৈরি করে দিচ্ছে না, যে ওকে তো বেশি দিল। সে কিন্তু সবাইকে জিজ্ঞেস করে নিছে যে কারো কি কোনো আর প্রয়োজন আছে কিনা। যখন বলছে যে না নাই, তখন কিন্তু সে আবার এবার দেখতেছে যে কার তাহলে প্রয়োজন, তাহলে হাত তুলেন, তাকে সে তখন আবার দিচ্ছে। তাহলে এখানে কিন্তু সে বৈষম্যও করতেছে না, ভেদাভেদও করতেছে না,
নাইনসাফিও করতেছে না কিন্তু। ক্লিয়ার? ক্লিয়ার ম্যাডাম, ক্লিয়ার। এই দুইটা যদি আমি বুঝতে পারি তাহলে এবার ওই গেল আমার সিবিএলএম, এটা না তো, এইটা তাহলে আমরা বুঝতে পারবো। ফ্লেক্সিবিলিটি মানে কি? নমনীয়। নমনীয়। তাহলে দেখেন মানে তাকে সর্বোচ্চ ফ্লেক্সিবল দেওয়া। তাহলে এখানে আরেকটা বিষয় আছে, রিজনেবল অ্যাডজাস্টমেন্ট। এটাকে কি বলে? প্রয়োজন অনুযায়ী মানে করা, অ্যাডজাস্ট হওয়া আর কি, মানে প্রয়োজন অনুযায়ী ব্যবস্থা নেওয়া। প্রয়োজন অনুযায়ী ব্যবস্থা নেওয়া। আর কেউ কিছু বলবেন? প্রয়োজন অনুযায়ী ব্যবস্থা না, কিংবা সুনির্দিষ্ট কারণে, রিজন অ্যাডজাস্টমেন্ট মানে সুনির্দিষ্ট কারণে করা আর কি, কাজ করা আর কি, ব্যবস্থা নেওয়া আর কি, সুনির্দিষ্ট কারণে। আচ্ছা, এটা হচ্ছে ধরেন আপনি অসুস্থ, ওকে, তাহলে আপনার জন্য আপনার যদি কোনো একটা সাপোর্ট লাগে সেই সাপোর্টটা আপনাকে দেওয়া, অ্যাডজাস্ট করা। আপনি অসুস্থ, আপনার যদি কোনো সাপোর্ট লাগে সেই সাপোর্টটা অ্যাডজাস্ট করা, স্পেশাল কোনো সাপোর্ট দেওয়া, আপনাকে একটা কাজে সাপোর্ট দেওয়া, আপনার সাপোর্টিভ হওয়া, এটাই হচ্ছে আপনার রিজনেবল অ্যাডজাস্টমেন্ট। তিনটা কথা আসে এখানে, ইকুইটি, তারপরে হচ্ছে গিয়ে ইকুয়ালিটি, আরেকটা কি জানি রিকগনিশন না কি যেন আছে। এই তিনটা বিষয় আপনার এই রিজনেবল অ্যাডজাস্টমেন্টের ক্ষেত্রে আসে। দ্যাট মিনস কোনো ভেদাভেদ করবে না, কোনো কিছু দেখবে না, আপনার যতটুকু প্রয়োজন, যে স্পেশাল, ওই যে দেখেন না আপনাদেরকে বলে কারো কোনো স্পেশাল নিড আছে কিনা, কারো কোনো রিজনেবল অ্যাডজাস্টমেন্টের প্রয়োজন আছে কিনা আমাকে জানাবেন, অ্যাসেসমেন্টে বলে না। দ্যাট মিনস আপনার এই কাজটা সম্পন্ন করতে গেলে অন্য কোনো সাপোর্ট লাগবে কিনা ওইটা। তাহলে আপনাকে যদি আপনার এখানে মানে রিজনেবল অ্যাডজাস্টমেন্ট ফ্লেক্সিবল কখন, ইকুইটি প্লাস কি বলে এখানে, ইকুয়ালিটি প্লাস ইকুইটি দুটোটাই যখন নিশ্চিত করবে তখনই এখানে ফ্লেক্সিবিলিটি হবে। আপনি কি এটা একটু মিলিয়ে দেখেন তো, নিজে নিজে চিন্তা করে দেখেন তো। আমি একটু আগে যে আপনাদের ইকুয়ালিটি পড়াইছি আর ইকুইটি বলছি, এই দুইটা জিনিস যখন নিশ্চিত হবে তখনই আপনার এনভায়রনমেন্টটা বা অ্যাসেসমেন্টটা ফ্লেক্সিবল হবে। দেখেন তো একটু চিন্তা করে কিভাবে হয় আমাকে একটু বলেন তো, এটা কি হয়? ম্যাম আরেকটা কথা বললেন, ইকুয়ালিটি প্লাস ইকুইটি যখন দুইটা একসাথে যখন নিশ্চিত করবেন তখনই আপনার ফ্লেক্সিবিলিটি হবে। হ্যাঁ হ্যাঁ, এটা সত্যি, তখনই আপনার ফ্লেক্সিবল হবে। কিভাবে হবে এবার আমাকে একটু বলেন। রিজনেবল অ্যাডজাস্টমেন্ট মানে রিজনেবল অ্যাডজাস্টমেন্ট মানে প্রাসঙ্গিক সমন্বয়। যেমন ওই যে বেটে লোকটা, সে যে ছোট, তার যে উচ্চতার যে ছোট, এটা আচ্ছা আমি বলি, দেখেন আমি বলছি এগুলো কিন্তু আমি কি বলছি, আমি অ্যাসেসমেন্টে যতক্ষণ পর্যন্ত অ্যাসেসমেন্ট নিব আমি কিন্তু এইগুলো অ্যাপ্লাই করে নিব, মানে যতক্ষণ পর্যন্ত আমি ক্যান্ডিডেট থেকে এভিডেন্স কালেক্ট করব ততক্ষণ পর্যন্ত কিন্তু আমার এই যে কি বলে এটাকে, ভ্যালিডিটি, রিলায়েবিলিটি, ফ্লেক্সিবিলিটি, ফেয়ারনেস, এই চারটা জিনিস কিন্তু আমার ডিপেন্ড করবে। বিশেষ করে এই যে ফ্লেক্সিবিলিটি আর ফেয়ারনেস আর রিলায়েবল, এগুলো তো আছেই, কিন্তু ফ্লেক্সিবিলিটি আর ফেয়ারনেসটা আপনার এখানে অনেক মানে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। ফ্লেক্সিবল, নমনীয়তা, তাহলে নমনীয় আপনি কখন হবেন, কখন কিভাবে বুঝতে পারবেন আপনার নমনীয়তা? সেটা হচ্ছে আপনার সকল ক্যান্ডিডেট যারা আছে তাদেরকে সবাই আপনি ইকুয়ালি ট্রিট করেন, ইকুয়াল সুযোগ দেন, যে সবাই তোমরা আমার কাছে প্রশ্ন করতে পারবা নির্দ্বিধায় নির্ভয়ে। বুঝতে পারছেন?
আবার কি করতেছে, যখন তাদের একটা নির্দিষ্ট চাহিদা বলতেছে, রিজনেবল অ্যাডজাস্টমেন্ট করার কথা বলতেছে, আপনি তখন সেটাও করতেছেন। তাহলে আপনি কি তাদের জন্য ফ্লেক্সিবল না? আপনি কি একটা ফ্লেক্সিবল এনভায়রনমেন্ট, মানে নমনীয় এনভায়রনমেন্ট ক্রিয়েট করছেন না স্যার ম্যাডাম? তাহলে এখানে আপনি জি। ইকুয়ালিটি আর ইকুইটি যখন নিশ্চিত করতেছেন, তখনই আপনার অ্যাসেসমেন্টের এনভায়রনমেন্টটা ফ্লেক্সিবল হচ্ছে না? আমি কি বুঝাইতে পারছি? মাথার উপর দিয়ে গেছে বিষয়টা? একটু রেসপন্স করেন, নাহলে আমি কিভাবে বুঝবো যে আপনারা বুঝতে পারছেন? হ্যাঁ ম্যাম, শুনতে পাচ্ছি ওটা। মানে জিনিসটা একটু মানে একটু কমপ্লেক্স, মানে একই ধরনের ওয়ার্ড তো, এই জন্য একটু ইয়ে হচ্ছে যে ইকুইটি বা মানে ইকুয়ালিটি। flexible হচ্ছে গিয়ে নমনীয়, নমনীয়। এখন অ্যাসেসমেন্ট নিতে আসলে অ্যাসেসর যদি আপনাকে বলে না কেউ বাইরে যেতে পারবা না, কোনো ওয়াশরুম যেতে পারবা না, এক প্রশ্ন এত বলা লাগে কেন? একবারই বলবো আমি, পারবো বলবো না। তাহলে এগুলো, এটা কি ফ্লেক্সিবল হইলো? না, এটা তো একজন। আপনি নিজেই বলেন, আপনি একটা পরীক্ষা দিতে গেছেন, হ্যাঁ, এখন অ্যাসেসর ফ্লেক্সিবল না। ফ্লেক্সিবল বলতে আমরা কি বুঝাই? আমরা বলি না যে আরে মানে অ্যাসেসরটা তো ফ্লেক্সিবল ছিল না, মানে হলের ভিতরে ম্যাডামটা ভালো ছিল না। তাহলে ভালো মন্দ আমি কিভাবে বুঝবো? যদি সে ফ্লেক্সিবল থাকে, যদি সে সুযোগ সুবিধাগুলো আমাদের দেয়, তখন তো আমি মনে করবো যে সে ফ্লেক্সিবল, তাই না? আপনাকে কি সুযোগ দিবে? সবার জন্য এক ধরনের সুযোগ, আর স্পেশাল টাইপের আরেক ধরনের সুযোগ। স্পেশাল বলতে কি, এখন সবার মাঝখানে ধরেন কারো অনেক বেশি গরম লাগতেছে, কারো অনেক বেশি ঠান্ডা লাগতেছে, কেউ একটা প্রশ্ন কারোর চাহিদা অনুপাতে তার এনভায়রনমেন্টটা পরীক্ষা উপযোগী করে দেয়া, সেটা। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, এই বিষয়টাই হচ্ছে আপনার ফ্লেক্সিবিলিটি। জি এবার বুঝতে পারছেন জি জি। যে মোট কথা, যে যেমনই 20 জন স্টুডেন্ট, হ্যাঁ, আমাদের সময় যেমন ছিল যে মানে সবাইকেই একটা টাইম মেনটেন করতে হয়েছে, কিন্তু দুইজন ছিল যে শেষ করতে পারছিল না, যেমন সবাইকে বললো যে অনুমতি নিয়ে যে তাদেরকে কি আর আধা ঘন্টা সময় দেয়া যায়। এটাই হচ্ছে ফ্লেক্সিবিলিটি তাহলে। হ্যাঁ, তাহলে দেখেন ওই যে দুইজনকে কিন্তু তারা ইয়ে করছে, ইকুইটি করছে হ্যাঁ ওই দুইজনকে, ইকুয়ালিটি না। কিন্তু ইকুয়ালিটিতে কিন্তু 1 ঘন্টা শেষ, তাহলে হ্যাঁ, ওই সবাইকে দুজনকে দিছে, ইকুইটি, এটা সবাইকে দিছে। তাহলে এটা ফ্লেক্সিবিলিটি না? এটা কি সে ফ্লেক্সিবল করছে না? জি, এটা তাহলে আমি এটাই বলতে বোঝাতে চাচ্ছি ইজি ভাবে, যখন একজন অ্যাসেসর ইকুয়ালিটি প্লাস ইকুইটি নিশ্চিত করতেছে, তখনই হচ্ছে গিয়ে অ্যাসেসমেন্টটা ফ্লেক্সিবল হচ্ছে। তাহলে এবার ইকুয়ালিটি কোনটা আর ইকুইটি কোনটা, এটা আপনি তো পারেন, আপনি তো বুঝছেন, আমি তো বলছি আগে। জি এবার বুঝতে পারছেন? জি ম্যাম। আচ্ছা, মানে ফ্লেক্সিবিলিটি আর ফেয়ারনেস এই কথাটা কিন্তু কিছুটা কাছাকাছি। ওকে, ফ্লেক্সিবল মানে হচ্ছে আপনার সে ওই এনভায়রনমেন্টের সকল ধরনের পজিটিভ ভাইব গুলো দিবে, পজিটিভ ভাইব, সব ধরনের পজিটিভ, তার ভিতরে কোনো নেগেটিভিটি থাকবে না, আসবে না। ওকে, এটা। আর ফেয়ারনেস, এখন একটা খেয়াল করেন, ফেয়ারনেসটা আমরা এভাবে বলবো যে জাতি, ধর্ম, বর্ণ, গোত্র কোনো কিছুর ভেদাভেদ না করে যদি সবাইকে সমানভাবে সুযোগ দেওয়া হয়, তখনই আমি কি করব? ফেয়ারনেস বলবো। ফেয়ারনেস, তখনই আমি ফেয়ারনেস বলবো। কিভাবে? এই যে দেখেন, ধরেন অ্যাসেসর, সাপোজ, এগুলো হয় না সচরাচর, জাস্ট আমি বলতেছি বোঝানোর জন্য। ধরেন অ্যাসেসর হিন্দু, হ্যাঁ, এখন মানে অ্যাসেসমেন্ট সেন্টারে দুজন হিন্দু পাইছে আর বাকি সব মুসলিম। এখন সে মুসলিমদের প্রতি একটা ক্ষোভ, বা দেখা গেছে ওই রকম ভিতর, মানে উপরে উপরে জাস্ট ভাব, কিন্তু ভিতর দিয়ে দেখতে পারে না। সাপোজ এগুলো হয় না, আমি জাস্ট বলতেছি। তাহলে সে ওই যে দুইজনরে, মানে হিন্দু যে দুজন আছে তাদেরকে সাপোর্ট দিচ্ছে বেশি, তাদেরকে বেশি প্রায়োরিটি দিচ্ছে, তারা একটা প্রশ্নগুলোর সাথে সাথে যাচ্ছে, আর বাকিগুলো যখন যাচ্ছে তখন দিচ্ছে না। তাহলে এটা কি ফেয়ারনেস হইলো? একজন হচ্ছে গিয়ে ধরেন ভালো মতো লিখে নাই, কিন্তু তার
তারপরে হচ্ছে গিয়ে তাকে মানে বারবার সে ওভারলুকিং চিটিং করতেছে, তাকে দেখার সুযোগ দিতেছে, কিন্তু আরেকজন সে লিখতেছে কোনো কিছুই করে না, ধরেন হালকা পাতলা চুলকার ঘাড় ঘুরাইছে, তার খাতা নিয়ে রেখে দিছে, আর ওই একজন তার পরিচিত, তাহলে কি এটা ফেয়ারনেস হইলো? না, এগুলি ফেয়ারনেসের ভিতরে হবে না। ফেয়ারনেস হইলো না। তারপরে দেখা গেছে যে সে হচ্ছে গিয়ে একটু ধনীর ঘরের আসছে, তাহলে বড় লোকের লাইন লাগাইতে হবে, ভালো যদি একটু ইয়ে করতে পারি, পাস করাই দিতে পারি, তাহলে হয়তো কোনো রেফার পাবো, তাহলে কি ফেয়ারনেস হইলো? না, হইলো? হইলো না। তাহলে ফেয়ারনেস কখন হবে? আমার হয়তো হিন্দু আসলে অ্যাসেসমেন্ট দিতে, অ্যাসেসমেন্টে আমার লার্নাররা হিন্দু হোক, মানে মুসলিম হোক, খ্রিস্টান হোক, যাই হোক না কেন, বৌদ্ধ হোক, যাই হোক না কেন, আমি ওই দিন অ্যাসেসর, আমি কোনো জাজ করব না, তাদের এভিডেন্সের উপরই আমি জাজ করব, আমার তাহলে ফেয়ারনেস হবে। ওকে, যতই মন্ত্রী মিনিস্টারের পোলা আসুক না কেন, সে যদি ফেল হয় ফেল, তাকে আমি কোনো সুপারিশ করব না, তাকে আমি বাড়ায় দিব না, এক্সট্রা কোনো সুযোগ দিব না, তাইলে হবে ফেয়ারনেস। ও গরিব বা যাই হোক না কেন, ওকে যদি সমান সুযোগগুলো সবার সাথে এক কাতারে ফালানো হয়, তাইলেই হবে ফেয়ারনেস। এবার বুঝতে পারছেন? জি। তাহলে ফ্লেক্সিবিলিটি কিন্তু আবার এটা বলে নাই, ফ্লেক্সিবিলিটি ছিল অ্যাসেসমেন্টটা নেওয়ার ক্ষেত্রে মানে নমনীয় হবে, ইকুয়ালিটি আর কি ইকুইটি দুটোটাই নিশ্চিত করবে। এটাই নিশ্চিত হবে। হ্যাঁ, ওকে, জি। তাহলে এটা হচ্ছে ফেয়ারনেস। ফেয়ারনেসের ক্ষেত্রে আবার বলতেছে যে কাউকে ধনী গরিব, তারপরে বলছে যে বর্ণ গোত্র, জাতি, বর্ণ, ধর্ম, বর্ণ, Social গোত্র, background, language barrier, ওই দিন ওই হ্যাঁ ল্যাঙ্গুয়েজ ভ্যারিয়েন্ট বা যাই হোক না কেন, ওই দিন তোমার কাছে 20টা ক্যান্ডিডেট, ধরেন 10টা বা 20টা, ওই 20টা তোমার কাছে পাবে, সবকিছু সমান পাবে, সবকিছু। দ্যাট মিনস এখানে তাহলে সবকিছু সমান পাবে বলছে, তাহলে কি আসতেছে? ইকুয়ালিটি। ফেয়ারনেস হয়ে যাবে, কিন্তু ফ্লেক্সিবিলিটি করতে গেলে কি ইকুয়ালিটির সাথে ইকুইটিও করতে হবে, এটা কি বুঝতে পারছেন? হ্যাঁ, ফ্লেক্সিবিলিটির ভিতরে অবশ্যই ইকুয়ালিটি প্লাস ইকুইটি দুইটাই থাকতে হবে। দুইটাই থাকতে হবে, কিন্তু ফেয়ারনেস যদি হয় তাহলে কিন্তু আপনাকে সবাইকে ইকুয়ালি ট্রিট করতে হবে ফেয়ারনেসের ক্ষেত্রে। ওখানে কিন্তু আবার ইকুইটি করা যাবে, ফেয়ারনেসে কিন্তু আবার ইকুইটি করা যাবে না। ইকুইটি ফেয়ারনেস হবে? ইকুইটি করলে ফেয়ারনেস হবে? আপনি ফেয়ারনেসের সর্বোচ্চ করতে পারেন রিজনেবল অ্যাডজাস্টমেন্ট, সর্বোচ্চ আপনি রিজনেবল অ্যাডজাস্টমেন্ট করতে পারেন, কিন্তু ফেয়ারনেস আবার ইকুইটি মানে ইয়া না, তেমন একটা না। এবার কি বুঝতে পারতেছেন? আমার যে আমি মানে মনে রাখার জন্য কিন্তু সংক্ষেপে আর কি ইয়ে করতেছি, তাহলে এই কোড গুলো বুঝতে পারছেন স্যার ম্যাডাম? জি, বুঝতে পারছি, এখন তো বুঝতে পারতেছি, আসলে বুঝাতে গেলে তখন কেমন হবে। এটা খুবই ইম্পর্টেন্ট, খুবই খুবই ইম্পর্টেন্ট। বুঝতে পারছেন কথা স্যার ম্যাডাম? জি, রাবেয়া ম্যাডাম মনে হয় লাইনে নাই, কোনো সমস্যা। আচ্ছা, সমস্যা নেই, আমি এর থেকে বেশি যাব না, আমি এর থেকে বেশি যাব না, মানে এইটাই আমার 11 নম্বরটা বুঝাবে। 11 নম্বর বুঝি নেই ম্যাডাম, বললাম 11 নম্বরটা বেশ একটু কমপ্লেক্স আছে। 11 নম্বর সিবিএলএম যদি আপনি শেষ করতে পারেন, আপনার হচ্ছে গিয়ে 100% এর ভিতরে 40% পড়া কভার হয়ে যাবে, শুধুমাত্র 11 নম্বরটা বুঝতে পারলে। ওকে, আমি এইটুকুই বলবো, মানে একদমই বিষয়ে একেবারে
হিসাবে সমস্যা নাই। যতটুকু পারছি। এর জন্য তো আমি আছি, জি না গাইডলাইন আছি। তাহলে এইটুকু আজকের জন্য পড়েন, পরবর্তীতে ইনশাল্লাহ কালকে আবার বাকিটা যাব। আচ্ছা, এটা একটু ভালো করে আয়ত্ত করেন, জি ওকে? ঠিক আছে। জি ম্যাম। ঠিক আছে, তাহলে আজকের জন্য এখানেই শেষ, ইনশাল্লাহ আগামীকাল দেখা হচ্ছে।